মাঝরাত হজরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে কুয়াশা আর নিস্তব্ধতা ভেদ করে এসে থামে একটি দুধের সাদা প্রাইভেট জেট। ভিআইপি গেট দিয়ে বেরিয়ে আসে দুইজন তরুণ। একজনের পরনে বিশ্ব সেরা ব্র্যান্ডেড পোশাক, চোখে মুখে উজ্জ্বলতা আর কৌতুক। তার নাম রাফসান। অন্যজন আমাদের আজকের গল্পের নায়ক আহান, যার পরনে সাধারণ কিন্তু রুচিছির পোশাক, চোখে কালো সানগ্লাস। তার হাঁটার চলে একটা রাজকীয় ভাব থাকলেও মুখটা অসম্ভব শান্ত। কি দোষ, ওয়েলকাম ব্যাক। অবশেষে ফিরলি তাহলে। এক যুগ পর দেশের বাতাসে শ্বাস নিতে কেমন লাগছে? নাকি আবেগের ডায়লগে আটকে গেছে? ওই দেখ, ওখানে স্পেশাল মশা বাহিনী তোকে বরণ করার জন্য ফুলের তোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রাফসান হাততালি দিয়ে মশা মারার ভঙ্গি করে। আহান কোনো কথাই বলে না। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে এয়ারপোর্টের বাইরে লনের সবুজ শিশির ভেজা ঘাসের ওপর দাঁড়ায়। রাফসান আবার বলে, কিরে, কথা বলছিস না কেন? একেবারে সাইলেন্ট মোডে চলে গেলি নাকি? নাকি হোম কামিংয়ের আগে একেবারে ভ্যা করে কেঁদে দিবি? কাঁদলে কিন্তু টিস্যু দিতে পারবো না ভাই। আমার কাছে রুমাল আছে, দিবি নাকি একটা? আহান তার সানগ্লাস খোলে। তার চোখ দুটো ছলছল করছে। সে নিচু হয়ে ভেজা ঘাস স্পর্শ করে, তারপর উঠে দাঁড়িয়ে গম্ভীর এক নিঃশ্বাস নেয়, যেন 12 বছরের জমানো কষ্ট আর অপেক্ষা এক নিঃশ্বাসই বের করে দিতে যায়। বাতাসটা পরিচিত, কিন্তু ভেতরের গন্ধটা বদলে গেছে রাফসান। এই বাতাসে আমি আমার শৈশবের অপমান, অবহেলা আর রাতের পর রাত লুকিয়ে কাদার গন্ধ পাই। এই বাতাসে আমি সারার সেই অহংকারী চোখের চাহনি খুঁজে পাই, যে চোখে আমার জন্য শুধু ঘৃণাই ছিল। ও ভাবতো আমি ওর জীবনের সবচেয়ে বড় বোঝা। ওর বন্ধুদের সামনে আমাকে নিয়ে হাসাহাসি করে ও এক ধরনের পৈশাচিক আনন্দ পেত। আরে ছাত্র, কি আবার সেই পুরনো প্যাচাল নিয়ে বলিস? যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন তো তুই... এখন আমি কি রাফসান? কিছুই না। যতক্ষণ না আমি আমার আসল পরিচয়ে এই মাটিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি, যতক্ষণ না আমি ওই মানুষগুলোর চিন্তা ভাবনাকে হারাতে পারছি, ততক্ষণ আমি কিছুই না। 12টা বছর, একটা যুগ এই মাটিতে পা রাখার জন্য, এই শহরটাকে জানানোর জন্য যে এতিম আহান হারিয়ে যায়নি, সে ফিরে এসেছে। শুধু এই একটা দিনের জন্য আমি প্রতিটা মুহূর্ত অপেক্ষা করেছি। হয়েছে হয়েছে, অনেক হয়েছে সেন্টিমেন্টের ডায়লগ। তোর এই ডায়লগ শুনলে তো অস্কার কমিটিও তোকে কান ধরে স্টেজে তুলে দেবে। চল এখন, তোর জন্য গুলশানে এমন একটা পেন্ট হাউস বুকিং করেছি না, দেখলে মাথা পুরো ঘুরেই যাবে। বাপ রে বাপ, কি তার সুইমিং পুল, কি তার ছাদ বাগান। ঢাকায় এসে এমন রাজার হালে থাকবি কোনোদিন ভেবেছিলি? রাজার হাল তো আমার কোনোদিনই পছন্দ ছিল না রাফসান। আমি তো চেয়েছিলাম একটা সাধারণ জীবন, একটা পরিবার যেখানে কেউ আমাকে বোঝা ভাববে না। চুপ, একদম চুপ। আর যদি ওই সব ফকিরি কথাবার্তা বলিস, তাহলে তোকে এখান থেকে আবার প্লেনে তুলে দিয়ে আসবো, বুঝেছিস? তুই এখন কে সেটা ভুলে যাস না। চল, গাড়িতে উঠ। তোর প্রিয় কাচ্চি বিরিয়ানি অর্ডার দেওয়া আছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমার দোষ নাই, বলে দিলাম। আহান আর আবেগের কঠোরভাবে নিয়ন্ত্রণ করে নেয়। সে শেষবারের মতো ঢাকার রাতেই আকাশের দিকে তাকিয়ে গাড়িতে উঠে বসে। তার চোখ দুটো তখনও অতীতের কথা বলছিল, কিন্তু চোয়ালটা ছিল ভবিষ্যতের লড়াইয়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। আহান বলে, আচ্ছা শোন, আমাকে পেন্ট হাউসে নামিয়ে দেরি না করে সোজা ওখানে যাবি। আমি কিছুক্ষণ পরেই আসবো। তুই আগে পরিস্থিতি দেখ, তারপর আমার এন্ট্রি হবে। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। সকাল 10টায় আমি ওখানে হাজিরা দিতে যাব। আচ্ছা দর্শক বন্ধুরা, তারা এখন তাদের গন্তব্যে যাক, আমরা বরং দেখে আসি আমাদের গল্পের নায়িকার কি অবস্থা। এখানে সকাল 10টায় ধানমন্ডির এক পুরনো দোতলা বাড়িতেই নতুন স্বপ্ন নামের এনজিওর অফিস। দেওয়ালের রং চটে গিয়েছে, আসবাবপত্রগুলো পুরনো, কিন্তু চারপাশের পরিবেশে একটা মায়া আছে। ছোট ছোট প্রায় 40টি অনাথ বাচ্চা খেলছে, পড়াশোনা করছে। তবে তাদের দেখভাল করার দায়িত্বে থাকা কর্মীদের মুখে আজ হাসি নেই। অফিসের কর্ণধার গল্পের নায়িকা সারা তার বিশ্বস্ত টিম মেম্বারদের নিয়ে একটি ছোট্ট রুমে মিটিংয়ে বসেছে। তাহলে এখন কি হবে সারা আপু? রহমান গ্রুপ যদি আমাদের ফান্ডিং বন্ধই করে দেয়, তাহলে তো আগামী মাস থেকে বাচ্চাগুলো একবেলা খাবারও আমরা জোগাড় করতে পারবো না।
বাড়িওয়ালা তো এর মধ্যেই 3 মাসের বকেয়া ভাড়ার জন্য ফাইনাল নোটিশ দিয়েছে। বলেছে এ সপ্তাহের মধ্যে টাকা না দিলে তিনি আমাদের সব জিনিসপত্র রাস্তায় ফেলে দেবেন। কথাগুলো বলছিল সারার সবচেয়ে পুরনো সহকর্মী প্রিয়া। তার চোখে মুখে রাজ্যের হতাশা। আমি জানি প্রিয়া, আমি রহমান আঙ্কেলের সাথে গত 1 সপ্তাহ ধরে কথা বলার চেষ্টা করছি, কিন্তু উনি আমার ফোনই ধরছেন না। তার বিয়ে শুধু একটাই কথা বলে, স্যার ব্যস্ত। বুঝতেই পারছি না যে মানুষটা গত 5 বছর ধরে আমাদের সবচেয়ে বড় সাপোর্টার, তিনি হঠাৎ করে কেন এমন করছেন? আমার মনে হয় আপু এর পিছনে অন্য কোনো কারণ আছে। হয়তো কেউ রহমান আঙ্কেলকে আমাদের বিরুদ্ধে কান ভারী করেছে, না হলে কোনো কারণ ছাড়া। কারণ যাই হোক, এখন আমাদের একটা সমাধান দরকার। আমি আমার জমানো সব টাকা, এমনকি আমার গহনাগুলো বিক্রি করার কথা ভেবেছি, কিন্তু তাতেও তো 1-2 মাসের বেশি চলবে না। আমার মনে হয় আপু আমাদের এনজিওটা বন্ধ করে দিতে হবে। এভাবে আর কতদিন চালানো সম্ভব? আমরা তো আমাদের স্যালারিও চাই না, কিন্তু এই মাসুম বাচ্চাগুলো যাবে কোথায়? না, বন্ধ হবে না। আমি যতদিন বেঁচে আছি এই বাচ্চাদের স্বপ্ন আমি শেষ হতে দেব না। এটা আমার বাবার শেষ স্বপ্ন ছিল। আমি প্রয়োজনে রাস্তায় নেমে ভিক্ষা করব, কিন্তু এই প্রতিষ্ঠান আমি বন্ধ হতে দেব না। আমার পাপের প্রায়শ্চিত্তের জন্য এটা করতেই হবে প্রিয়া। আমাদের এখন এমন একজন ডোনার দরকার, যিনি শুধু টাকা দেবেন না, আমাদের স্বপ্নটাকেও বুঝবেন, যিনি বুঝবেন এই বাচ্চাদের একটা সুন্দর ভবিষ্যৎ কতটা জরুরি। ঠিক সেই মুহূর্তে দরজায় টোকা দিয়ে ভেতরে ঢোকে রাফসান। তার পরনে উজ্জ্বল হলুদ রঙের শার্ট, চোখে দামি সানগ্লাস, মুখে চওড়া হাসি। তাকে দেখতে ঘরের মনমরা পরিবেশটা যেন আরো আজব হয়ে যায়। এক্সকিউজ মি, নতুন স্বপ্ন কি এই অফিসেই বিক্রি হয়? আমি কয়েক কেজি স্বপ্ন কিনতে এসেছিলাম। দাম কত করে কেজি? পাইকারি নিলে কি একটু কম রাখা যাবে? সবাই অবাক হয়ে তার দিকে তাকায়। সারা উঠে দাঁড়ায়। জি, আমি ঠিক বুঝতে পারলাম না আপনি কে? আর আমরা এখানে কোনো স্বপ্ন বিক্রি করি না। করেন না? তাহলে তো বিরাট লস। আপনাদের চারিপাশে এত সুন্দর সুন্দর স্বপ্ন ঘুরে বেড়াচ্ছে, আর আপনারা সেগুলো বিক্রি না করে নিজেদের কাছে রেখে দিয়েছেন। এ তো ব্যবসার নিয়মের বিরুদ্ধ। রাফসান এমনভাবে কথাগুলো বলে সারার প্রচণ্ড মেজাজ খারাপ হলেও সে হাসি আটকাতে পারে না। দেখুন, আপনি যদি মজা করতে এসে থাকেন তাহলে এটা তার সঠিক জায়গা নয়। আমরা খুব বড় একটা সমস্যার মধ্যে আছি। আরে আপু, রেগে যাচ্ছ কেন? সমস্যার মধ্যেই তো সমাধানের জন্ম হয়। আমি হলাম উড়ে এসে জুড়ে বসা এক স্বপ্নের ফেরিওয়ালা, আর আমার বস হলেন স্বপ্নের সদাগর। শুনলাম ওখানে নাকি স্বপ্নের খুব আকাল পড়েছে, সাপ্লাইয়ের চেয়ে ডিমান্ড বেশি। তাই বস আমাকে পাঠালো একটু বাজার দর দেখে যেতে। এই কথা শোনার সাথে সাথে সবার মুখে আশা ফুটে ওঠে। সত্যি? কে আপনার বস? তিনি আমাদের এনজিওতে ডোনেট করতে আগ্রহী? আগ্রহী না আপু, বলা যায় তিনি আপনাদের কিনে নিতে আগ্রহী। মানে আপনাদের স্বপ্নটা কিনে নিতে আগ্রহী। তিনি আপনাদের সব সমস্যার কথা শুনেছেন। তিনি কোথায়? আমরা কি তার সাথে দেখা করতে পারি? আরে এত তারা কিসের? বস তো আর আমার মতন চামচা না যে হুট করে যেখানে সেখানে চলে আসবে। তিনি আগে পরিবেশ দেখেন, পরিস্থিতি বোঝেন, বাচ্চাদের চোখের ভাষা পড়েন, তারপর এন্ট্রি নেন। বস বলে কথা। তবে একটা কথা বলি আপু, আমার বস কিন্তু স্বপ্ন কেনা বেচার ব্যবসা করে। চিন্তা করবেন না, এমন স্বপ্ন দেখাবে আপনারা টাস্কি খেয়ে যাবেন, একেবারে বিছানা থেকে ধুনমুড়িয়ে উঠে পড়বেন। রাফসানের কথায় ঘরের সবাই এবার মনে খুলে হেসে ফেলে। তার মজার আচরণে মুহূর্তে অফিস থমথমে পরিবেশটা একদম হালকা হয়ে যায়। প্রায় আধা ঘন্টা পর একটি সাধারণ পুরোনো মডেলের গাড়ি করে এনজিওর সামনে এসে নামে আহান। তার পরনে একটা সাধারণ কালো টি শার্ট ও জিন্স, মুখে কয়েকদিনের না কামানো হালকা দাড়ি। তাকে দেখে বস তো দূরের কথা, বসের ড্রাইভারও মনে হচ্ছে না। সারা এবং তার টিম, যারা এতক্ষণ ধরে একজন সুটেড বুটেড মানুষের জন্য অপেক্ষা করছিল, তার বেশে হতাশ হয়। ওই যে আমার বস এসে গেছে, দ্য ম্যান, দ্য মিথ, দ্য লিজেন্ড। রাফসান দৌড়ে গিয়ে আহানের জন্য এমনভাবে দরজা খুলে দেয় যেন কোনো রাজা বাদশার গাড়ি থেকে নামছে। সারা কিছুটা দ্বিধা নিয়ে এগিয়ে আসে, মুচকি এসে সালাম দেয়। আসসালামু আলাইকুম, আমি সারা। আপনি তাহলে? আমার নাম আহান।
আহান সবার দিকে সরাসরি তাকায়। তার চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু দৃষ্টিটা ভীষণ গম্ভীর, এতটাই গভীর যে সারা ছেলেটা চোখের দিকে তাকিয়ে কেমন যেন খেই হারিয়ে ফেলে। বস টস কিছু না, আমি ওর পার্টনার। ও একটু কমেডি ম্যান, তাই ওভাবে বলেছে। আমরা একসাথে মানুষের স্বপ্ন নিয়ে ব্যবসা করি। তা আপনার চোখ দুটো কিন্তু খুব সুন্দর, একদম আপনার নামের মতোই সারালো। আপনার এনজিওর বাচ্চাদের চোখও কি এত সুন্দর, নাকি ওদের চোখের জল শুকিয়ে গেছে? এই অপ্রকাশিত এবং গম্ভীর প্রশ্নে সারা অপ্রস্তুত হয়ে যায়। জি, ধন্যবাদ। না মানে চলুন আপনাকে আমাদের প্রজেক্টগুলো দেখাই। অবশ্যই দেখব, কিন্তু তার আগে রাফসান মাঝখানে এসে বলে, আরে তার আগে নাস্তা পানি কিছু তো খাওয়াও সারা আপু। আমার বসের কিন্তু খিদা লাগলে মাথা ঠিক থাকে না, তখন হয়তো ইনভেস্টমেন্টের বদলে ইনসাল্ট করে চলে যাবে। আর এর মাথায় একবার রাগ চাপলে বিশ্বাস করেন আমার কোথাও শুনে না, তখন এমন সব কথা বলবে আপনারাও মনে হয় রাগ করে ফেলবেন। সবার আবার হেসে ওঠে। আহান এনজিওর ভেতর ঘুরতে শুরু করে। সে কোনো প্রজেক্ট ফাইল বা হিসাবপত্রে আগ্রহ দেখায় না। সে সোজা চলে যায় বাচ্চাদের খেলার জায়গায়। সে তাদের সাথে কথা বলছে, তাদের সাথে খেলছে, তাদের সাথে গল্প শুনছে। তার আচরণে কোনো আভিজাত্যের ছাপ নেই, আছে শুধু রাজ্যের আন্তরিকতা। তোমার নাম কি ছোট বন্ধু? আকাশে উঠতে চাও? আমিও তো তোমার মতো বয়সে উঠতে চাইতাম, কিন্তু আমার ডানা ছিল না। তাই আমি মেঘের সাথে কথা বলতাম। জানো, মেঘেরা কিন্তু খুব ভালো বন্ধু হয়। একটি বাচ্চার সাথে আহানের কথা বলার এই ধরনটা, তার কণ্ঠ, তার চোখের চাহনি, সবকিছু দেখে সবার হঠাৎ বুকের ভেতরটা কেঁপে ওঠে। তার মনে পড়ে যায় 12 বছর আগের একটি দৃশ্য। ফ্ল্যাশব্যাক। চৌধুরী বাড়ির বিশাল বাগানের এক কোনায় বসে আছে 13 বছরের কিশোর আহান। তার কোলে একটি আহত বিড়াল ছানা। সে তার টিফিনের রুটি থেকে একটু একটু করে ছিঁড়ে বিড়ালটিকে খাওয়াচ্ছে আর ফিসফিস করে কথা বলছে। তোরও কেউ নেই, তাই না? আমারও কেউ নেই। আমরা দুজন বন্ধু হয়ে যাই, কেমন? তুই আমার সব কথা শুনবি, আর আমি তোকে রোজ খেতে দেব। 12 বছরের কিশোরী সারা তার বারান্দা থেকে দৃশ্যটা দেখছে। তার বন্ধুরা আহানকে ফকির, ছোট লোক বলে হাসাহাসি করছে। সারাও তাদের সাথে হাসছে, কিন্তু তার চোখ দুটো আহানের দিকে স্থির। ছেলেটার জন্য তার মনে অদ্ভুত এক মায়া কাজ করছে, যা সে কাউকে বুঝতে দিচ্ছে না। সে হিংসাও অনুভব করছে, কারণ তার দামি পার্সিয়াল বিড়ালটাও তার সাথে এত ভালো ব্যবহার করে না। বর্তমানে ফিরে এসে সারা চমকে ওঠে। সে দ্রুত আহানের দিকে তাকায়, মনে মনে ভাবে, এই কণ্ঠ, এই চোখের চাহনি, এই মায়া, না, হতে পারে না। সে তো অনেক বছর আগেই হারিয়ে গেছে। তাকে তো বাড়ি থেকে এরকমভাবেই তাড়িয়ে দেওয়া হয়েছিল। কি হলো আপু, এমনভাবে আমার বসের দিকে তাকিয়ে আছেন যে? মনে হচ্ছে ওকে আপনি আগেও কোথায় দেখেছেন, নাকি প্রথম দেখাতেই প্রেম প্রেম হয়ে গেল? রাফসানের কথায় সারা বাস্তবে ফেরে। সে দ্রুত চোখ নামিয়ে নেয়। না না, এমনি। চলুন আপনাদের অফিসটা দেখাই। সারা আহানের এড়িয়ে চলার চেষ্টা করতে থাকে, কিন্তু তার মন জুড়ে তখনও তোলপাড়। এই ছেলেটা কি সত্যিই সে, নাকি পুরোটা আমার মনের ভুল? এই অস্বস্তি তাকে তাড়া করে বেড়ানো শুরু করে। দর্শকদের মনের একটি প্রশ্নের উত্তর দিতে চায়। 12 বছরের একজন মানুষের চেহারা বদলে যাওয়াটা স্বাভাবিক, এটা তেমন কিছুই নয়। তাই হয়তো সারা তাকে চিনতে পারছে না, তো তার আচরণগুলো তাকে চিনতে পারছে। সারার ভাবনার মাঝে আহান বলে, ঠিক আছে, সবই দেখলাম। আমরা কাল আবার আসবো, আর এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। ধন্যবাদ স্যার, আমরা আপনাদের জন্য অপেক্ষা করব। সবকিছু দেখার পর তারা দুই বন্ধু তাদের পেন্ট হাউসে ফিরে আসে। গুলশানের একটি বিলাসবহুল পেন্ট হাউস, বিশাল ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আহান, তার হাতে কফির মগ। তার দৃষ্টি নিচের ঢাকার ঝলমলে আলোর দিকে। সে আলো এতদিন তার জীবন থেকে হারিয়ে গিয়েছিল। রাফসান তার পাশে এসে দাঁড়ায়। কি দোস্ত, প্রথম দিনই তো দেখি পুরনো স্মৃতি তাজা হয়ে গেল। সারার চেহারাটা দেখেছিলি? কেমন ভূত দেখার মতন চমকে উঠেছিল। আমার তো মনে হয় ও তোকে চিনে ফেলেছে। এখন কি হবে? প্ল্যান বি চালু করতে হবে তো। চিনলেও সমস্যা নেই, আর না চিনলেও সমস্যা নেই। আমার ফোকাস ও নয়। তাহলে তোর ফোকাসটা কি বস? শুধু ওই এনজিওকে বাঁচানো, নাকি সারার বাবার কাছ থেকে প্রতিশোধ নেওয়া? যদি লোকটা তোর মামা হয়, কিন্তু যা ব্যবহার করেছিল তোর সাথে। প্রতিশোধ শব্দটা খুব সস্তা রাফসান।
আমি প্রতিশোধ নিতে আসিনি, আমি ন্যায় চাইতে এসেছি, আমার বাবা মায়ের জন্য আর আমার নিজের হারিয়ে যাওয়া শৈশবের জন্য। আমি জানি দোস্ত, কিন্তু তুই যে প্ল্যানটা করেছিস সেটা কিন্তু খুব রিস্কি। যদি সব উল্টোপাল্টা হয়ে যায়। সারার বাবা কিন্তু আগের চেয়ে অনেক বেশি ক্ষমতাধর এবং ধূর্ত। আমার হারানোর কিছু নেই বন্ধু, আমি তো সব হারিয়ে এখানে এসেছি, এখন শুধু পাওয়ার পালা। আর তুই পাশে থাকলে কোনো কিছুই উল্টো পাল্টা হবে না। আহান রাফসানের কাঁধে হাত রাখে। তোর মনে আছে যেদিন আমাকে মামা বাড়ি থেকে বের করে দিয়েছিল? সেদিন রাতে তুই আমার জন্য বাসা থেকে বিরিয়ানি চুরি করে নিয়ে লুকিয়ে স্টেশনে এসেছিলি। মনে থাকবে না কেন? সেদিন তুই সারা রাত আমার কাঁধে মাথা রেখে কেঁদেছিলি আর আমার শার্টটা চোখের জলে ভিজিয়ে ফেলেছিলি। ওই শার্টটা আমি এখন রেখে দিয়েছি। সেদিন আমি দুটো প্রতিজ্ঞা করেছিলাম। এক, আমি একদিন নিজের পরিচয় ফিরব, এমন পরিচয় নিয়ে ফিরব যেন যারা আমাকে তাড়িয়ে দিয়েছে তারা আমার সামনে মাথা নত করতে বাধ্য হয়। আর দুই, তোর এই বন্ধুত্বের ঋণ আমি কোনোদিনও ভুলব না। তুই শুধু আমার বন্ধুই না, তুই আমার একমাত্র পরিবার, আমার ভাই। হয়েছে, আর ইমোশনাল হতে হবে না। রাত জেগে সব সেন্টিমেন্টাল ডায়লগ না মেরে ঘুমাতে চল। কাল সকালে আবার স্বপ্নের সদাগর সেজে এনজিওতে যেতে হবে। কিন্তু একটা কথা বল, তুই কি এখনো সারাকে? রাফসান প্রশ্নটা শেষ করার আগেই আহান তাকে থামিয়ে দেয়। সে জানলার বাইরে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। কিছু ভালোবাসা কখনো শেষ হয় না রাফসান, ঘৃণার নিচে চাপা পড়ে থাকে, কিন্তু শেষ হয় না। ও ছোটবেলায় আমাকে ঘৃণা করতো, কারণ ও আমাকে হিংসা করতো। ও ভাবতো আমি ওর সবটুকু ভালোবাসা কেড়ে নিচ্ছি। আমি শুধু ওকে ওর ভুলটা ভাঙাতে চাই। আমি ওকে দেখাতে চাই টাকা বা ক্ষমতা নয়, একটা মানুষের আসল পরিচয় তার মনুষ্যত্বে। আর যদি না ভাঙে, যদি সে তোকে আবার অপমান করে, তাহলে? তাহলে তাহলে স্বপ্নের সওদাগর তার সবচেয়ে সুন্দর স্বপ্নটাকেই না হয় হারিয়ে ফেলবে। কি আর করা, সব স্বপ্ন তো আর সত্যি হয় না। আহানের কণ্ঠে এক ধরনের হাহাকার ফুটে ওঠে, যা সে শত চেষ্টা করেও লুকাতে পারে না। রাফসান তার বন্ধুর ভেতরের কষ্টটা বুঝতে পারে। সে জানে এই লড়াইটা শুধু প্রতিশোধের নয়, এই লড়াইটা আহানের ভালোবাসাকে ফিরিয়ে পাওয়া, যা হয়তো জেতাটা তার পক্ষে সবচেয়ে কঠিন হবে। পরের দিন সকাল, নতুন স্বপ্ন এনজিওর ছোট মিটিং রুমে ফর্মাল আলোচনায় আয়োজন করা হয়েছে। সারা এবং তার টিম একটি প্রেজেন্টেশন তৈরি করেছে। তাদের চোখে মুখে আশা আর উত্তেজনা। রুমের এক পাশে বসে আছে আহান আর রাফসান। আহানের মুখে কোনো অভিব্যক্তি নেই, সে শুধু চুপচাপ দেখছে। রাফসান মোবাইল টিপছে আর মুচকি মুচকি হাসছে। তাহলে আমরা শুরু করতে পারি? সারা অনুমতি চাইতে রাফসান ফোন থেকে মুখ তুলে বলে, অবশ্যই, আমরা তো আপনাদের জন্যই বসে আছি। তবে একটা কথা আপু, প্রেজেন্টেশনটা একটু ইন্টারেস্টিং করায়েন। আমার বসের আবার ঘুম খুব পাতলা, বোরিং কিছু হলেই এমন ঘুম দেয়, হাড়ি ঘোড়া ডাকলেও উঠে না। আহান রাফসানের দিকে এমনভাবে তাকায় যেন তাকে কাঁচাই চিবিয়ে খাবে। সারা একটা শুকনো হাসি দিয়ে প্রেজেন্টেশন শুরু করে। আমরা নতুন স্বপ্ন এর পক্ষে থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের মূল লক্ষ্য হলো পথ শিশুদের আশ্রয়, শিক্ষা এবং একটি সুন্দর ভবিষ্যৎ প্রদান করা। বর্তমানে আমাদের এখানে 40টি শিশু আছে। সারা এবং তার টিম তাদের কার্যক্রম সাফল্য এবং বর্তমান আর্থিক সংকট নিয়ে একটি আবেগঘন কিন্তু অগোছালো প্রেজেন্টেশন দেয়। তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে শুধু আরও বেশি ডোনেশনের ওপর নির্ভর করার কথাই বলে। প্রেজেন্টেশন শেষ, ঘরের মধ্যে একটা অস্বস্তিকর নীরবতা নেমে আসে। তো আপনাদের পরিকল্পনা এটুকুই, মানুষের কাছে গিয়ে আরো বেশি করে সাহায্য চাওয়া? আহান প্রথমবারের মতো মুখ খুলে। তার কণ্ঠস্বর শান্ত, কিন্তু প্রশ্নটা খুবই ধারালো। জি, মানে আমরা তো একটি অলাভজনক প্রতিষ্ঠান। ডোনেশন ছাড়া আমাদের আর কি করার আছে? অনেক কিছু করার আছে ম্যাডাম। আপনারা ভিক্ষুকের মতো মানুষের দয়ার ওপর নির্ভর করে একটা প্রজন্মকে বড় করতে চান, নাকি তাদের আত্মসম্মান বোধ শিখিয়ে নিজের পায়ে দাঁড় করাতে চান? ভিক্ষুক শব্দটা সারার গায়ে কাটার মতো বিধে। তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। আপনি আপনি কি বলতে চাইছেন স্যার? আমি বলতে চাইছি আপনাদের চিন্তাভাবনায় গলদ আছে। আপনারা শুধু মাছ খাওয়াচ্ছেন, মাছ ধরা শেখাচ্ছেন না। এভাবেই কোনো প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে চলতে পারে না।
আপনাদের নিজেদের আয়ের উৎস তৈরি করতে হবে। কিন্তু আমরা তো একটি অলাভজনক প্রতিষ্ঠান। আমরা কিভাবে আয় করব? আমাদের তো কোনো ব্যবসার অভিজ্ঞতাও নেই। কেন পারবেন না? এই যে 40টা বাচ্চা, এরা তো শুধু বাচ্চা নয়, এরা 40টা সম্ভাবনা। এদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে। কাউকে দিয়ে ভালো মানের হস্তশিল্প তৈরি করান, কাউকে ভালো করে গান শেখান, কাউকে ছবি আঁকা শেখান। তারপর সেই জিনিসগুলো, সেই প্রতিভাগুলো অনলাইনে বিক্রি করুন। নতুন স্বপ্ন শুধু একটি এনজিও থাকবে না, এটি একটি ব্র্যান্ড হয়ে উঠবে। এমন একটা ব্র্যান্ড যার সাথে মানুষ আবেগ দিয়ে যুক্ত হবে। আহানের কথায় সারা এবং তার পুরো টিম স্তব্ধ হয়ে যায়। তারা কখনো এইভাবে ভাবিনি। রাফসান এবার ফোন রেখে সোজা হয়ে বসে। আমার বস কিন্তু আইডিয়া একেবারে ফ্রিতে দেয় না। এই যে আইডিয়াটা দিল, এর বিনিময়ে কিন্তু আজ দুপুরে আমাদের কাচ্চি খাওয়াতে হবে আপু। কি দোস্ত, ঠিক বলিনি? চুপ কর রাফসান। আহান রাফসানের থামিয়ে দিয়ে আবার বলতে শুরু করে। আপনারা শুধু আমাদের তাৎক্ষণিক আর্থিক সংকট দূর করার জন্য আসবেন না, আমরা আপনাদের সাথে দীর্ঘমেয়াদী অংশীদারিত্বে যাব। আগামী 5 বছরের জন্য এই এনজিওর সমস্ত খরচ, প্রতিটি বাচ্চার পড়ার খরচ, খাওয়ার খরচ সব আমরা বহন করব। বিনিময়ে আমরা চাই আপনারা আমাদের দেখানো পথে প্রতিষ্ঠানটিকে আত্মনির্ভর করে তুলবেন। পারবেন? এই অবিশ্বাস্য প্রস্তাবে সারা চোখে জল এসে যায়। আপনি আপনি এত কিছু কিভাবে জানেন? আপনার কি ব্যবসার অভিজ্ঞতা আছে? ব্যবসার না ম্যাডাম, মানুষের অভিজ্ঞতা আছে। মানুষ কি চায় সেটা বুঝতে পারলেই ব্যবসা দাঁড়িয়ে যায়। এখন সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি আমাদের সাথে এই নতুন স্বপ্নে পা মেলাতে প্রস্তুত? সারা কোনো কথা বলতে পারে না। সে শুধু মাথা নেড়ে সম্মতি জানায়। তার মনে হয় এই সাধারণ চেহারার মানুষটা কোনো সাধারণ মানুষ নয়। তার জ্ঞান, তার দূরদৃষ্টি সব কিছুই অসাধারণ। এই লোকটার রহস্য তাকে আরো বেশি করে আকর্ষণ করতে শুরু করেছে। মিটিং শেষে আহান যখন অফিস রুম থেকে ঘুরে দেখছিল, তখন তার চোখ আটকে যায় পুরনো একটি বইয়ের তাকের ওপর। সেখানে ধুলো মাখা অবস্থায় পড়ে আছে একটা ডায়েরি। ডায়েরির মলাটটা দেখেই আহান মনে হয়ে যায়। এই ডায়েরিটা এখানে? আহানের এই বিড়বিড়ানি শুনে সারা এগিয়ে আসে। কি হয়েছে? কোনো সমস্যা? না, কিছু না, এমনি। আহান দ্রুত চোখ সরিয়ে নেয়, কিন্তু ওই ডায়েরিটা দেখে সারার মনে পড়ে যায় 12 বছর আগের একটি তিক্ত স্মৃতি। ফ্ল্যাশব্যাক। চৌধুরী বাড়ির বিশাল লিভিং রুমে সারার 10ম জন্মদিনের অনুষ্ঠান চলছে। ঘর ভর্তি অতিথি। সারা দামি একটি ফ্রক পরে কেক কাটছে। সবাই তার জন্য দামি দামি উপহার নিয়ে এসেছে। হ্যাপি বার্থডে আমার রাজকন্যা। এই নাও, তোমার জন্য আমার পক্ষ থেকে লেটেস্ট মডেলের আইপ্যাড। সারা খুশিতে বাবাকে জড়িয়ে ধরে। ঠিক সেই মুহূর্তে তার দাদি, যিনি গ্রাম থেকে এসেছেন, তিনি এক কোণায় দাঁড়িয়ে থাকা কিশোর আহানের হাতে একটি সুন্দর পার্কার কলম তুলে দেন। নে ভাই, এইটা তোর লাইকা। তুই তো আবার গল্প লিখতে ভালোবাসিস। এই কলম দিয়া অনেক বড় লেখক হবি, দোয়া করি। কিশোর আহান খুশিতে ছলছল চোখে তাকিয়ে বলে, ধন্যবাদ দাদি, এটা আমার জীবনের পাওয়া সেরা উপহার। এই দৃশ্য দেখে কিশোরী সারার মুখটা কালো হয়ে যায়। তার এই দামি উপহারের চেয়েও আহানের পাওয়া ওই সামান্য কলমটা তার কাছে বেশি মূল্যবান মনে হয়। তার মনে হয় সবাই শুধু আহানকেই বেশি ভালোবাসে। কিশোরী সারা মনে মনে বলে, সবাই শুধু ওর দিকে কেন মনোযোগ দেয়? আমি এই বাড়ির মেয়ে, অথচ দাদিও ওর জন্য উপহার আনে। ও একটা বাইরের ছেলে, একটা বোঝা, একটা এতিম ছেলে। ওর কোনো অধিকার নেই এত ভালোবাসা পাওয়ার। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন সারা লুকিয়ে আহানের ঘরে ঢোকে। সে টেবিলের ওপর রাখা কলমটা তুলে নেয় এবং হিংসায় কাঁপতে কাঁপতে সেটাকে 2 টুকরো করে ভেঙে ফেলে। বর্তমানে ফিরে এসে সারার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তার মনে হয় সে ভাঙা কলমের শব্দটা তার এখনও শুনতে পাচ্ছে। সে অনুশোচনায় পড়ে যায়। সারা বিড়বিড় করে কথাগুলো বলে, আমি আমি সেদিন কত বড় ভুল করেছিলাম। কত ছোট মনের মানুষ ছিলাম আমি। কি বললেন? কিছু বললেন নাকি? না, কিছু না। সারা দ্রুত সেখান থেকে চলে যায়। তার বুঝতে বাকি থাকে না আহানের স্মৃতিতে আঘাত দিয়ে সে আড়ালে নিজের বিবেকের কাছেই ধরা পড়ে গিয়েছে। চুক্তি ফাইনাল হওয়ার খুশিতে আজ দুপুরে লাঞ্চ হবে আমার পক্ষ থেকে, আর বিল দেবে আমার বস।
রাফসান জোর করে আহান আর সারাকে লাঞ্চের জন্য গুলশানের একটি অত্যন্ত দামি রেস্তোরাঁয় নিয়ে যায়। রেস্তোরাঁর পরিবেশ দেখে সারা কিছুটা অস্বস্তিতে পড়ে। রাফসান ভাই, এত দামি জায়গায় আসার কি দরকার ছিল? এর চেয়ে তো আমরা বাচ্চাদের সাথেই খেতে পারতাম। আরে আপু, মাঝে মাঝে একটু অভিজাত্যের স্বাদও নিতে হয়, না হলে তো জীবনটা পানসে হয়ে যাবে। আর আমার বসের তো এইসব জায়গাতেই খাওয়ার অভ্যাস। আহান শান্তভাবে উত্তর দেয়। আমার মোটেও এসবে অভ্যেস নেই। আমি সাধারণ ডাল ভাত খেতেই বেশি ভালোবাসি। ওই তো শুরু হয়ে গেলে ফকিরের ডায়লগ। দোস্ত, তুই কিন্তু দয়া করে একটু চুপ করবি। তোর এসব কথা শুনলে আমার নিজের স্ট্যাটাস নিয়ে কনফিউশন তৈরি হয়। ওয়েটার, মেনু কার্ড নিয়ে আসুন। রাফসানের মজার মজার কথায় পরিবেশটা হালকা হয়ে ওঠে। সে খাবারের এমন সব অদ্ভুত অর্ডার দেয় যে সারা না হেসে পারে না। শুনুন, আমার বসের জন্য 1 প্লেট কনফিউজ কাচ্চি আনবেন, আর আমার জন্য আনবেন রিগ্রেটফুল রোস্ট। আর সারা আপুর জন্য, আপু আপনার জন্য কি আনবে? সারপ্রাইজ সারা নামে কোনো ডিশ আছে আপনাদের? তারা যখন হাসাহাসি করছিল ঠিক তখনই রেস্তোরাঁয় ঢোকে সারার বড় ভাই আরহাম আর তার বন্ধুদের সাথে। আহানের দিকে চোখ পড়তেই তার মুখটা ব্যঙ্গাত্মক হাসি ভরে যায়। কিরে সারা, আজকাল তুই এইসব ফকিরদের সাথে উঠা বসা শুরু করেছিস নাকি? ভার্সিটি লাইফ শেষ করে এনজিও খুলে কি চ্যারিটিও শুরু করেছিস? আরহামের এই অপমানজনক কথায় পুরো টেবিল নীরব হয়ে যায়। আহান কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শান্ত স্যুপ খেতে থাকে। ভাইয়া, মুখ সামলে কথা বলো। উনি আমার অতিথি। ওনারা আমাদের এনজিওর নতুন ডোনার। ডোনার? হ্যাঁ, ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে যার নিজেরই খাওয়া পয়সার টাকা আছে কিনা সন্দেহ, সে আবার ডোনার? তুই কি পাগল হলি সারা? আমাদের ফ্যামিলির স্ট্যাটাস তো অন্তত দেখবি। এইসব ছোট লোকদের সাথে এক টেবিলে বসতেও আমার লজ্জা করছে। চুপ করো ভাইয়া। সারা তীব্রভাবে প্রতিবাদ করে ওঠে। এটাই প্রথমবার যখন সে আহানের পক্ষ নিয়ে নিজের পরিবারের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু সে নিজেও জানে না এই সেই আহান যাকে সে একটা সময় হিংসা করত। মানুষের স্ট্যাটাস পোশাকে নয়, ব্যবহারে বোঝা যায়। আর সেই ব্যবহারে তুমি আজ ফেল করেছো। ওনারা যদি ছোট লোক হন, তাহলে তুমি তার চেয়েও নিচে নেমে গেছো। চলো আহান সাহেব, চলো রাফসান ভাই, আমরা এখানে আর এক মুহূর্ত বসবো না। সারা উঠে দাঁড়ায়। আহান তখনও শান্ত। সে পকেট থেকে ওয়ালেট বের করে টেবিলের ওপর কয়েকটা হাজার টাকার নোট রেখে দেয়। চলুন, এখানকার বিলটা হয়তো আপনাদের ভাইয়ের দেওয়ার মতো স্ট্যাটাস নেই। এই বলে আহান আর রাফসানের সাথে বেরিয়ে যায়। আরহাম অপমানে বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সারা গাড়িতে বসে আহানের দিকে তাকায়, তার চোখে কৃতজ্ঞতা আর শ্রদ্ধা। সেই রাতে ফ্রেন্ড হাউসের বিশাল ব্যালকনিতে একা দাঁড়িয়ে আছে আহান। তার হাতে একটা পুরনো মলাট ছেঁড়া বই, আর তার দৃষ্টি আকাশের দিকে। রাফসান একটি কফির মগ হাতে নিয়ে তার পাশে দাঁড়ায়। আবার অতীতের কথা ভাবছিস দোস্ত, আজকের ঘটনাটা নিয়ে? না, আরহাম যা বলেছে তাতে আমার কিছু যায় আসে না। আমি ভাবছি অন্য কথা। কি কথা? আজকের তারিখটা মনে আছে তোর? ও, আজ তো আঙ্কেল আন্টি, সরি দোস্ত, আমি একদম ভুলেই গেছিলাম। তুই ভুলে যাবি, এটাই স্বাভাবিক, কিন্তু আমি তো বলতে পারি না। বাবা মা যেদিন একটা গাড়ি দুর্ঘটনায় চলে গেল, সেদিন থেকে এই আকাশটাই আমার একমাত্র সঙ্গী রাফসান। এই আকাশ কখনো আমার সাথে বেইমানি করে না। আহানের কণ্ঠে ধরে আসে, তার চোখের সামনে ভেসে ওঠে সেই ভয়ঙ্কর দিনের স্মৃতি। সেই হাইওয়ে, বৃষ্টির রাত, আমাদের গাড়িকে পেছন থেকে একটা ট্রাক সজোরে ধাক্কা দিয়েছিল। তীব্র থাকায় আমাদের গাড়িতে দুমড়ে মুচড়ে যায়। ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়েছিল আমার বাবা মা। তখন আমার বয়স ছিল মাত্র 9 বছর। পেছনের সিটে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আমি। পরে ডাক্তাররা বলেছিল এটা নাকি একটা সাধারণ দুর্ঘটনা, কিন্তু আমি জানি এটা সাধারণ ছিল না। আমার বাবা একজন সৎ অফিসার ছিলেন। তিনি এমন একজনের বিরুদ্ধে তদন্ত করেছিলেন যিনি... আহান কথা শেষ করে না, সে দীর্ঘশ্বাস ফেলে। তারপর তো মামার বাড়িতে আশ্রয়। ভেবেছিলাম নিজের মানুষ, কিন্তু সেখানে প্রতি মুহূর্তে আমাকে মনে করিয়ে দেওয়া হতো আমি একজন এতিম, একজন বোঝা। বাদ দে দোস্ত, পুরনো কথা ভেবে আর কষ্ট পাস না। এখন তো সব তোর হাতে, তুই যা চাইবি তাই হবে। আমি শুধু ন্যায় চাই রাফসান, আমার বাবা মায়ের জন্য। আর আমি সারাকে এই নরক থেকে বের করে আনতে চাই। ওর ভাই, ওর বাবা, ওরা ওর যোগ্য নয়। তাহলে তুই ওকে সব বলে দিচ্ছিস না কেন? এখনই নয়, আমি চাই ও নিজের সত্যিটা দেখুক, বুঝুক। আমি চাই ও
ও নিজের শক্তিটা চিনতে শিখুক। আমি শুধু ওর পথটা তৈরি করে দেব। রাফসান তার বন্ধুর কাঁধে হাত রাখে। সে জানে তার বন্ধুর বুকের ভেতর কতটা ক্ষত বিক্ষত। এই বিলাসবহুল পেইন্ট হাউস, এই অঢেল সম্পদ কিছুই তার ভেতরের একাকিত্বকে দূর করতে পারে না। সে শুধু তার বন্ধুর পথের দিকে তাকিয়ে থাকে, যে এই পথটা ভালোবাসা কিন্তু কণ্ঠকারণীয়। কিছুদিন যাবার পর নতুন স্বপ্ন এনজিওর উঠোনের বাচ্চারা খেলছে। তাদের কলকলিনিতে মুখর চারপাশ। আহান, রাফসান এবং সারা উঠোনের এক কোণে দাঁড়িয়ে বাচ্চাদের জন্য বানানো নতুন দোলনা লাগানো তদারকি করছে। পরিবেশটা বেশ আনন্দমুখর। দেখলি দোস্ত, তোর টাকায় কিনা বাচ্চারা দোলনা চড়ে কতটা খুশি। মনে হচ্ছে ওরা যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। ভালোই ব্যবসা করছিস তুই, মানুষের হাসি কেনার ব্যবসা। ব্যবসা আমি করি না রাফসান, আমি শুধু বিনিয়োগ করি। আসল কারিগর তো এনারা, যারা নিজেদের সব কিছু দিয়ে এই হাসিগুলো বাঁচিয়ে রেখেছেন। আহান সারার দিকে তাকিয়ে কথাটা বলে। সারা মৃদু হাসে। ঠিক সেই মুহূর্তে এনজিওর গেট ভেঙে হুড়মুড় করে ঢুকে পড়ে 10-12 জন মাস্ক পরা গুঞ্জা। তাদের হাতে লাঠি সোটা রামদা। এই, কে আছিস সামনে? বাইরে আয়, এই জায়গা আজকে খালি করতে হইব। তাদের সর্দার কালা জাহাঙ্গীর বিকট স্বরে চিৎকার করে ওঠে। ভয়ে বাচ্চারা কান্না শুরু করে দেয়। সারা এবং তার কর্মীরা বাচ্চাদের আড়াল করার চেষ্টা করে। সারা সাহসের সাথে এগিয়ে গিয়ে বলে, আপনারা কারা? আর এভাবে ভেতরে ঢুকলেন কেন? এক্ষুনি বেরিয়ে যান, নইলে আমি পুলিশে ফোন করব। পুলিশ? পুলিশে ফোন দিবি? পুলিশ তো আমাগো পকেটে থাকে। এই জায়গা আমাগো মালিক রাউস চেয়ারম্যান কিনা লইছে। ভালো ভালো 20 মিনিটের মধ্যে সব জিনিসপত্র লইয়া বাইরে যা, নইলে কিন্তু একটাও বাঁচবি না। কালা জাহাঙ্গীর সারার দিকে এগোতে থাকে। রাফসান মাঝখানে এসে দাঁড়ায়। এই যে ভাই, একটু ঠান্ডা হন। কথা বলেই সব সমস্যার সমাধান করা যায়, মারামারি করে কোনো লাভ নাই। তুই আবার কে রে? শার্ট প্যান্ট পরা হিরো, যা সাইডে যা। মাইয়া মানুষের ব্যাপারে নাক গলাইস না। একজন গুন্ডা রাফসানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মারে। বলে মাটিতে বসে পড়ে। সারা ভয়ে চিৎকার দিয়ে ওঠে। আহান যে এতক্ষণ ধরে স্থির হয়ে দেখছিল, সে এবার ধীর পায়ে এগিয়ে আসে। তার চোখে মুখে অসম্ভব শান্ত, কিন্তু সেই শান্ত চোখের গভীরে যেন একটা আগ্নেয়গিরি জেগে উঠেছে। এই বাচ্চাদের গায়ে একটা আঁচড় লাগার আগে তাদের লাশ এখান থেকে উঠাতে হবে। আহানের শান্ত কিন্তু বরফ শীতল কণ্ঠস্বর শুনে কালা জাহাঙ্গীর থমকে যায়। কি করলি তুই? তোর তো সাহস কম না, যা ধরত হয়ে। দুজন গুন্ডা আহানের দিকে এগিয়ে আসতেই ঘটে এক অবিস্ময়কর ঘটনা। আহান মুহূর্তের মধ্যে একজনের হাত ধরে আরেক এমনভাবে মোচড় দেয় যে যন্ত্রণায় চিৎকার দিয়ে ওঠে। আর একজন একটা লাথি মেরে দূরে ফেলে দেয়। পরের কয়েকজন মিনিটেই যেন একটা সিনেমার আকর্ষণ দৃশ্য। আহান একাই বাকি গুন্ডাদের পেটাতে শুরু করে। তার মারের মধ্যে কোনো সিনেমার স্টাইল ছিল না, ছিল প্রচণ্ড রাগ আর হিংস্রতা। তার শান্ত নিরীহ চেহারার সাথে এই রূপের কোনো মিল নেই। সারা এবং তার কর্মীরা ভয়ে বিস্ময়ে নির্বাক হয়ে তাকিয়ে থাকে। তোদের কে পাঠিয়েছে সত্যি করে বল, নইলে আজকেই তোকে এই মাটিতে পুঁতে ফেলবো। আহান কালা জাহাঙ্গীরের বুকের উপর পা রাখে। তার কণ্ঠস্বর তখন পুরোপুরি অচেনা, হিংস্র। রাউত চেয়ারম্যান পাঠাইছে, মাফ কইরা দেন ভাই, আর কোনোদিন এদিকে আসুম না। যাওয়ার আগে একটা কথা মাথায় ঢুকিয়ে নিয়ে যা, এই জায়গার নাম নতুন স্বপ্ন। এখানে যদি আর কোনোদিন তোদের মতো দুঃস্বপ্নের ছায়াও পড়তে দেখি, তাহলে সেদিনটাই তোদের জীবনের শেষ দিন হবে। যা ভাগ এখান থেকে। গুন্ডাগুলো ভয়ে কাঁপতে কাঁপতে কোনো রকমে পালিয়ে যায়। পুরো এলাকাটা আবার শান্ত হয়ে যায়। আহান জোরে জোরে শ্বাস নিতে থাকে। সে তার শার্টের হাতা দিয়ে কপালের ঘাম মোছে। সারা দৌড়ে আহানের কাছে আসে, তার চোখে মুখে ভয় আর বিস্ময়। আহান সাহেব, আপনি আপনি ঠিক আছেন তো? আমার কিছু হয়নি, আপনারা ঠিক আছেন তো? কোনো বাচ্চার গায়ে আঘাত লাগেনি তো? না, আমরা সবাই ঠিক আছি, কিন্তু আপনার হাতে? সারা দেখে একটা গুন্ডার রডের আঘাতে আহানের বাহুতে অনেকটা কেটে গিয়েছে, রক্ত পড়ছে। এটা কিছু না, সামান্য কেটে গেছে। সামান্য নয়, অনেক গভীর ক্ষত। এক্ষুনি হাসপাতালে যেতে হবে, ইনফেকশন হয়ে যাবে। সারা আর কোনো কথা শোনে না। সে আহানের তুলে ধরে এবং নিজের ওড়না দিয়ে আহানের হাতটা বেঁধে দেয়। তারপর একরকম জোর করে তাকে আর রাফসানকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়। কিছুক্ষণ পরেই হাসপাতালে একটি কেবিনে বসে আছে আহান। ডাক্তার তার হাতের সেলাই আর ব্যান্ডেজ বেঁধে দিয়েছে। সারা তার পাশে বসে আছে। তার চোখে মুখে রাজ্যের উদ্বেগ। রাফসান অন্য বেডে শুয়ে সামান্য আঘাতেও এমনভাবে কাতরাচ্ছে যেন তার পা ভেঙে গিয়েছে। মরে গেলাম রে।
দোস্ত, আমার পাটা মনে হয় আর নেই। ডাক্তার সাহেব, আমার পাটা কি কেটে ফেলতে হবে? আরে আপনার পায়ে সামান্য মুচকে গেছে, 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। কি বলেন, সামান্য মুচড়া? আমার তো মনে হচ্ছে আমার পায়ের উপর দিয়ে ট্রেন চলে গেছে। সারা আপু, আপনি তো আমার কোনো খোঁজই নিচ্ছেন না, সব চিন্তা তো দেখি আমার বসকেই নিয়েই। চুপ করো তো রাফসান ভাই, তোমার কিছুই হয়নি আমি জানি, নাটক করছো। সারা রাফসানের ধমক দিয়ে আবার আহানের দিকে ফেরে। সে দেখে ব্যান্ডেজে রক্ত ভিজে যাচ্ছে। ডাক্তার তো ব্যান্ডেজ করে দিল, কিন্তু রক্তটা এখনো বন্ধ হচ্ছে না। দাঁড়াও আমি দেখছি। সারা নার্সের কাছ থেকে ডেটল আর তুলে নিয়ে আসে। সে আহানের শার্টের হাতাটা সাবধানে গুটিয়ে ওপরে তোলে যাতে ব্যান্ডেজটা পাল্টাতে পারে। আর ঠিক তখনই তার চোখ আটকে যায় আহানের বাহুতে ঠিক নিচের পুরনো একটা কাটা দাগ। দাগটা বেশ গভীর এবং অদ্ভুত আকৃতির। এই দাগটা দেখেই সারার পুরো পৃথিবী যেন ওলট পালট হয়ে যায়। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তার চোখের সামনে ভেসে ওঠে 12 বছর আগের একটি দৃশ্য। ফ্ল্যাশব্যাক। চৌধুরী বাড়ির বাগানে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গেছে 13 বছরের কিশোর আহান। তার বাহুতে একটা অংশে ভাঙা একটা ডালের সাথে লেগে আর একটা মাংস ছিঁড়ে গিয়েছে, রক্তে ভেসে যাচ্ছে। কিশোরী সারা দূর থেকে দেখেও হিংসার কারণে কাউকে ডাকেনি। পরে মালি এসে তাকে উদ্ধার করে। ডাক্তার এসে হাকে সেলাই করে দিয়ে দেয়। কি কইরা হইল এইটা ভাই, এত রক্ত? কিশোর আহান ব্যথায় কাঁদতে কাঁদতে বলে। আমি পাড়তে গিয়ে পইরা গেছি দাদি। কিশোরী সারা আড়াল থেকে সব দেখছিল। তার একটুও মায়া লাগছিল না, বরং সে খুশি হচ্ছিল। কিন্তু আহানের হাতের ওই অদ্ভুত কাটা ডাক্তার তার মনে গেঁথে গিয়েছিল। বর্তমানে ফিরে এসে সারা কাঁপতে শুরু করে। তার হাত থেকে তুলা আর ডেটলের বোতলটা পড়ে যায়। সে ফালফাল করে আহানের মুখের দিকে তাকায়, আবার সেই কাটা দাগের দিকে তাকায়। তার মনে পড়ে যায় দাদি তাকে এই নামেই ডাকতো। এই দাগ, তাহলে তাহলে তুমি আহনাব। আহনাব নামটা উচ্চারণ করার সাথে সাথেই সারার কণ্ঠস্বর কেঁপে ওঠে। আহান কোনো কথা বলে না, সে শুধু শান্ত চোখে সারার দিকে তাকিয়ে থাকে। তার এই নীরবতায় যেন সবার প্রশ্নের উত্তর দিয়ে দেয়। আসলে আহানের আসল নাম আহনাব। সারা আর নিজেকে ধরে রাখতে পারে না। সে আহানের সামনে হাঁটু গেড়ে বসে কান্নায় ভেঙে পড়ে। আমাকে আমাকে মাফ করে দিও আহনাব। আমি আমি জানতাম না, আমি বুঝতে পারিনি আমি কত বড় পাপী, আমি কত বড় অন্যায় করেছিলাম তোমার সাথে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তার কান্নার শব্দে কেবিনের নিস্তব্ধতা ভেঙে যায়। রাফসানও তার নাটক থামিয়ে চুপ হয়ে যায়। আপনি কাঁদছেন কেন? পুরনো কথা ভেবে কষ্ট পেতে নেই, উঠুন প্লিজ। না আমি উঠবো না, যতক্ষণ না তুমি আমাকে মন থেকে ক্ষমা করছো আমি উঠবো না। আমি সেদিন তোমাকে হিংসা করতাম আহনাব, কারণ তুমি সবার ভালোবাসা পেতে, যা আমি পেতাম না। বাবা মা দাদি সবাই তোমাকে ভালোবাসতো। আমার মনে হতো তুমি আমার সবটুকু কেড়ে নিচ্ছ। তাই তাই আমি তোমাকে কষ্ট দিতাম, অপমান করতাম। আমি আমি সেই দিন তোমার কলমটা ভেঙেছিলাম। আমি জানি। জানো কিভাবে? কারণ ভাঙা কলবের নিবটা আপনার হাতের মুঠোয় লেগে কেটে গিয়েছিল। আমি আপনার হাতের রক্তের দাগ দেখেছিলাম। এই কথা শুনে সারা আরও বেশি করে কান্নায় ভেঙে পড়ে। তার মনে হয় সে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। প্লিজ এমন করবেন না। ছোটবেলার ভুল কি আর মানুষের বিচারে হয়? তখন তো আমাদের বোঝার বয়স ছিল না। আপনি বরং নিজেকে সামলান, মানুষ দেখছে। আহান সারাকে তুলে নিজের পাশে বসায়। সারা তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আহানের প্রতি এতদিন ধরে জমে থাকা সব রহস্য, সব দ্বিধা আজ এক মুহূর্তেই অনুশোচনার অশ্রুতে ধুয়ে যাচ্ছে। সে জেনে গেছে এই সেই আহনাব, তার শৈশবে সেই হারিয়ে যাওয়া খেলার সাথী, তার কৈশোরের সেই অবহেলার পাত্র। দর্শক, আপনারা ভাবছেন এত কিছুর পরেও আহান এত সহজে মাপ করে দিল? কিন্তু না, এই ক্ষমার পেছনে এমন এক সত্য লুকিয়ে আছে যেটার উন্মোচন গল্পের শেষের দিকে হবে। আপনারা শুধু শুনতে থাকুন আর ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। হাসপাতাল থেকে ফেরার পর তারা দেখে এনজিওর সামনেই সারার বাবার গাড়ি দাঁড়ানো। সারার বাবা জনাব শফিক আহমেদ রাগে গজগজ করতে করতে গাড়ি থেকে নামেন। এনজিওতে হামলার খবর পেয়ে তিনি ছুটে এসেছেন। সারা, কোথায় তুই? আর তোর এই নতুন ডোনার কোথায়? এই সব কিছুর জন্য ওই ছেলেরাই দায়ী। তিনি আহানকে দেখতে পান। 12 বছর পর তার সামনে দাঁড়িয়ে সেই কিশোর যাকে সে একদিন বোঝা মনে করে দাঁড়িয়ে দিয়েছিল। তিনি বিস্ময়ের রাগে হতবাক হয়ে যান।
উনি তাকে দেখিয়ে চিনে ফেলেন, কারণ ওনার বোন মানে আহানের মার চেহারার সাথে কিছুটা মিল আছে। তুই আবার ফিরে এসেছিস? কোন সাহসে তুই আবার আমার মেয়ের জীবনে ঢোকার চেষ্টা করছিস? আমার মেয়ের জীবন থেকে দূর হ বলছি, এখনই দূর হ। শফিক আহমেদ চিৎকার করে ওঠেন। সারা তার বাবার এই রূপ দেখে ভয় পেয়ে যায়। বাবা, তুমি কি বলছো এসব? আহানি তো আজ আমাদের সবাইকে বাঁচিয়েছে। চুপ কর, তুই ওর কিছুই জানিস না। ও একটা অপয়া, একটা অলক্ষণে। ও যেখানে থাকে সেখানেই বিপদ আসে। দূর হ আমার চোখের সামনে থেকে। তিনি আহানের দিকে তেড়ে যান, কিন্তু আহান এবার চুপ করে থাকে না। সে শান্তভাবে কিন্তু অত্যন্ত দৃঢ়তার সাথে তার মামার মুখোমুখি হয়। মামা, আমি আপনার মেয়ের জীবনে আসিনি। আমি আমার নিজের জীবনটা খুঁজতে এসেছি। আমার হারিয়ে যাওয়া শৈশব, আমার পরিচয়, আমার সম্মান, যা আপনারা সবাই মিলে একদিন কেড়ে নিয়েছিলেন। তোর আবার সম্মান? তুই একটা এতিম, একটা ফকির। আমাদের বাড়িতে পড়ে থাকতি, আমাদেরটা খেতি। তোর আবার কিসের সম্মান? যেদিন আপনার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন সেদিন হয়তো আমার কোনো পরিচয় ছিল না মামা, কিন্তু আজ আছে। আর সেই পরিচয়টা এতটাই বড় যে আপনার এই চৌধুরী গ্রুপও তার সামনে কিছুই না। আহানের এই আত্মবিশ্বাসী কথায় শফিক আহমেদ থমকে যান। তিনি ছেলেটার চোখের দিকে তাকিয়ে প্রথমবারের মতো ভয় অনুভব করেন। এই চোখে 12 বছর আগের সেই অসহায়ত্ব নেই, আছে এক অসীম ক্ষমতার দৃঢ়তার ছাপ। কি বলতে চাস তুই? সময় হলেই সব দেখতে পাবেন। এখন আপনি বরং বাড়ি যান। আর হ্যাঁ, রাউফ চেয়ারম্যানকে বলবেন এই জায়গার দিকে যেন আর নজর না দেয়, না হলে তার চেয়ারম্যানই করা আমি ভুলিয়ে দেব। তাকে গিয়ে বলে দেবেন আয়না ফিরে এসেছে, এবার খেলাটা আমি আমার মতো করে খেলবো। আহানের এই হুমকিতে শফিক আহমেদ স্তব্ধ হয়ে যান। তিনি কোনো কথা বলে না বলে রাগে গজগজ করতে করতে গাড়িতে উঠে চলে যান। সারা বিস্ময়ে তার বাবার যাওয়ার পথের দিকে এবং আহানের অচেনা রূপের দিকে তাকিয়ে থাকে। সেই রাতে গুলশানের পেইন্ট হাউসে পরিবেশটা গম্ভীর। আহান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। রাফসান তার জন্য কফি নিয়ে আসে। দোস্ত, আজকের দৃশ্যটা কিন্তু ফাটাফাটি ছিল। সারার বাবা তো ভূত দেখার মতো চমকে গিয়েছিল। একেবারে ঠিক জায়গায় ঘা দিয়েছি। এটা কোনো খেলা নয় রাফসান, এটা আমার জীবনের লড়াই। জানি, কিন্তু তুই যেভাবে আজ সারার বাবার মুখোমুখি হলি, আমার তো দেখে মজা লাগছে। লোকটা তোর সাথে যা করেছিল এটা তার পাওনা ছিল। এটা তো শুধু শুরু রাফসান, আসল খেলা তো এখনো বাকি। আহান তার ল্যাপটপ খোলে। স্ক্রিনে ভেসে ওঠে তাদের বিশাল ব্যবসার নেটওয়ার্ক, শেয়ার বাজারের জটিল সব হিসাব আর কিছু গোপন ফাইল। রাউফ চেয়ারম্যানের সব ব্যবসার ডিটেলস আমি বের করেছি। তার আয়ের উৎস থেকে শুরু করে সব দুর্বল জায়গা আমার জানা। এবার তাকে এমনভাবে আটকাতে হবে যেন সে আর কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে না পারে। আর সারার বাবা, তাকে নিয়ে কি ভেবেছিস? রাফসানের এই প্রশ্নে আহান চুপ হয়ে যায়। তার মুখটা কঠিন হয়ে ওঠে। আমি এখনো জানি না। আমি শুধু একটা জিনিসই জানি, আমার বাবা মায়ের মৃত্যুর পিছনে যারা দায়ী তাদের কাউকেই আমি ছাড়ব না, সে যেই হোক না কেন। আহানের এই কথা একটা শীতল হিংস্রতা ছিল যা রাফসানকেও কাঁপিয়ে দেয়। সে বুঝতে পারে তার এই শান্ত নিরীহ বন্ধুটার ভেতরে প্রতিশোধের এমন এক আগুন জ্বলছে যা সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। আরও কিছুদিন কেটে যায়। সন্ধ্যা নেমেছে। নতুন স্বপ্ন এনজিওর উঠোনে আজ চেনায় যাচ্ছে না। শত শত মাটির প্রদীপের স্নিগ্ধ আলোয় চারিদিকে ঝলমল করছে। পুরোনো আম গাছটার ডালে ডালে লাগানো হয়েছে টুনি বাতির মালা, যা তারার মতো মিটমিট করে চলছে। উঠোনের মাঝখানে শতরঞ্জি পাতা, তার ওপর একরাশ তাজা গোলাপের পাপড়ি ছড়ানো। বাচ্চারা সবাই নতুন জামা পরে প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। তাদের কলকলালিতে পুরো এলাকা মুখর। পুরো পরিবেশ একটা স্বপ্নের মতো উৎসবের আমেজ। সারাদিনের কাজ শেষে অফিসে এসে এই দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক হয়ে যায়। এসব এসব কি প্রিয়া? আজ কি কোনো অনুষ্ঠান আছে? আমি তো কিছুই জানি না। আর এই সব কিছুর আয়োজন কে করেছে? আমরাও প্রথমে কিছুই জানতাম না আপু। রাফসান ভাইয়া আর আহান ভাইয়া সকাল থেকে আমাদের সবাইকে নিয়েই আয়োজন করেছেন। বলেছেন আজ নাকি আপনার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। আপনার মন খারাপ, তাই আপনার মন ভালো করার জন্য এইসব। সারা বিস্ময়ে চারিদিকে তাকাতে থাকে। তার বুকের ভেতরটা অজানা এক ভালো লাগায় ভরে ওঠে। ঠিক সেই মুহূর্তে রাফসান হাতে একটা মাইক্রোফোন নিয়ে মঞ্চে ওঠে। মঞ্চে বলতে দুটো কাঠের বাক্স একসাথে করে তার উপর একটা রঙিন চাদর বিছিয়ে বানানো একটা ছোট্ট জায়গা। সম্মানিত সুধীবৃন্দ,
আমার প্রিয় ভাই বোনেরা এবং আমার কলিজার টুকরো বাচ্চা কাচ্চারা, আজ আমরা এখানে সমবেত হয়েছি এক বিশেষ কারণে। কারণটা হলো আমাদের বস দ্য গ্রেট আহফান চৌধুরী, সরি মুখ খুশকে বেরিয়ে গেছে, দ্য গ্রেট আহান সাহেব আজ আপনাদের জন্য একটা বিশাল গান গাইবেন। বস রেডি তো? বাচ্চারা আনন্দে চিৎকার দিয়ে ওঠে এবং আহান ভাইয়া বলে চিৎকার করতে থাকে। সারা অবাক হয়ে আহানের দিকে তাকায়। আহান একটা অ্যাকোস্টিক গিটার হাতে নিয়ে মঞ্চে ওঠে। তার মুখে সেই পরিচিত শান্ত স্নিগ্ধ হাসি। সে একবার সারা চোখের দিকে তাকায়, তারপর সবার দিকে তাকিয়ে মাথা ঝুঁকিয়ে সম্মান জানায়। তারপর গিটারের আয়ত্ত করে সুর তোলে। আহান গান গাইতে শুরু করে। তার কণ্ঠে যেন পেশাদার গায়কদের কারুকার্য বা প্রশিক্ষণ নেই, কিন্তু আছে একরাশ আবেগ, আন্তরিকতা আর দরদ। সে একটি পুরনো দিনের বাংলা রোমান্টিক গান গাইছে, যে গানের প্রতিটা কথা যেন সারার জন্যই লেখা। নিশিরাত চাঁদের আলো ঘরে ঢুকেছে, বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে, বন্ধু তুমি কাছে আসো না, আমার পাশে একটু বসো না, মনের কথা বলবো তোমায় সময় হয়েছে। আহানের মায়াবী কণ্ঠ আর গিটারের সুর উঠোনের বাতাসে ভরে বেড়াতে থাকে। সারা মন্ত্রমুগ্ধের মতো আহানের দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় এই কণ্ঠ সে যুগ যুগ ধরে চিনে। এই সুর যেন শুধু তার জন্যই। তার অজান্তেই তার চোখ দুটো ভিজে ওঠে। এই গানটা শুধু একজনের জন্য। গান শেষে আহান মাইক্রোফোনে কথাটা বলে। তার চোখ দুটো সারার দিকে স্থির। যে আমার শুকিয়ে যাওয়া জীবনে নতুন স্বপ্ন নিয়ে এসেছে, যে আমাকে শিখিয়েছে ঘৃণা নয়, ভালোবাসা দিয়েও পৃথিবী জয় করা যায়। এই গানটা তার জন্য, যে আমার নতুন স্বপ্ন। সারা উঠোন হাততালিতে ফেটে পড়ে। বাচ্চারা দৌড়ে এসে আহানকে জড়িয়ে ধরে। সারা লজ্জায় আনন্দে আবেগে লাল হয়ে যায়। অনুষ্ঠান শেষে সবাই যখন নাস্তার গল্পে ব্যস্ত, তখন আহান ধীর পায়ে সারার কাছে আসে। কেমন লাগলো আমার এই ছোট্ট সারপ্রাইজ? আপনার মনটা কি একটু ভালো হয়েছে? অসাধারণ। কিন্তু কিন্তু এসবের কি দরকার ছিল আহনা? শুধু শুধু এত খরচ? দরকার ছিল সারা, কারণ আপনার মুখে আমি গত কয়েকদিন ধরে কোনো সত্যিকারের হাসি দেখিনি। শুধু চিন্তা আর অনুশোচনার একটা কালো মেঘ জমেছিল। আমি শুধু আপনার সেই মেঘটা সরিয়ে এক চিলতে রোদের হাসি ফিরিয়ে আনতে চেয়েছিলাম। পেরেছে কি? তুমি এত সুন্দর গানও গাইতে পারো, গিটার বাজাতে পারো। আমি তো তোমার এসব প্রতিভা সম্পর্কে কিছুই জানতাম না। আপনি তো আমার সম্পর্কে কিছুই জানেন না সারা, জানার সুযোগও দেননি। আমি আরও অনেক কিছু পারি। যেমন আমি খুব ভালো চা বানাতে পারি, দুধ চিনি ছাড়া, ঠিক আপনার যেমন পছন্দ। কোনো একদিন আপনাকে খাওয়াবো। শুধু চা, আর কিছু পারো না? সারা এবার নিজে থেকেই দুষ্টুমি করে প্রশ্নটা করে। তার মনটা সত্যি অনেক হালকা, অনেক ফুরফুরে। পারি তো। আমি খুব ভালো করে মানুষের মন পড়তে পারি। বিশেষ করে সুন্দর চোখের ভাষা আমি খুব ভালো বুঝি। যখন আমি এখন দেখতে পাচ্ছি একজন সুন্দরী রমণী আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু তার অহংকারটা তাকে স্বীকার করতে দিচ্ছে না। কি আমি তোমার প্রেমে? এতটুকুও না, তুমি বেশি বেশি ভাবছো। সারা লজ্জায় মুখটা ঘুরিয়ে নেয়। আহান উচ্চ স্বরে হেসে ওঠে। তাদের এই মধুর খুনসুটি দূর থেকে দেখছিল হিংস্র চোখ সারার ভাই আরহাম। তার সাথে ছিল তার বাবা শফিক আহমেদ। তারা একটা জরুরি কাজে এদিকে এসে এই দৃশ্য দেখে জ্বলে পড়ে যাচ্ছিল। সেই রাতে সারার বাড়ির ড্রয়িং রুমে বসে আছেন শফিক আহমেদ আর তার ছেলে আরহাম। তাদের দুজনের মুখে দুশ্চিন্তার তীব্র রাগের ছাপ। কাচের টেবিলের ওপর রাখা চায়ের কাপটা ঠান্ডা হয়ে গিয়েছে। বাবা, তুমি কিছু একটা করো। ওই ছেলেটা, ওই আহনাফ, দিন দিন সারার হাতের বাহিরে চলে যাচ্ছে। তুমি নিজের চোখে দেখলে না সারা কিভাবে ওর সাথে হাসাহাসি করছে? ও তো সারাকে পুরোপুরি নিজের জালে ফাঁসিয়ে ফেলেছে। এভাবে চলতে থাকলে ও সারাকে পটিয়ে আমাদের সব সম্পত্তি দখল করে নেবে। কর, আমি কি করবো আমাকে শেখাতে আসবি না। আমি তোর চেয়ে কম বুঝি না। আমি শুধু ভাবছি ছেলেটা হঠাৎ করে এত সাহস পেল কোথার থেকে। সেদিন যেভাবে আমার সাথে কথা বললো,
আমার তো মনে হয় ওর পিছনে বড় কোনো শক্তি আছে, না হলে এত অল্প সময়ে এত বড় ডোনেশন নিয়ে আসা সম্ভব নয়। শক্তি থাকুক আর যাই থাকুক, ওকে ঢাকা থেকে তাড়াতে হবে যেভাবেই হোক। ও থাকলে আমাদের বিপদ, আমাদের পুরনো সব কিছু ফাঁস হয়ে যেতে পারে। তুমি তো জানো বাবা, ও যদি ওর বাবা মায়ের ব্যাপারে আবারও খোঁজখবর নেওয়া শুরু করে তাহলে কি হবে? শফিক আহমেদ আতঙ্কিত হয়ে ছেলের দিকে তাকান, তার কপালে ভাঁজ গম্ভীর হয়। কি করতে চাস তুই? এমন কিছু করিস না যাতে আমরাই আবার ফেসে যাই। তুমি চিন্তা করো না বাবা, আমি এমন ব্যবস্থা করছি ও আর জীবনে ঢাকার নাম মুখে আনবে না। আমার এক বন্ধু আছে পুলিশ এসি, নাম আশফাক, প্রচণ্ড লোভী আর টাকার জন্য সব করতে পারে। আমি ওকে দিয়ে এমন একটা কেস সাজাবো যে আশফাক নামটা শুনলেই মানুষ ভয়ে পালাবে। কি কেস? কি করবি তুই? অবৈধ অস্ত্র আর মাদক ব্যবসা। কয়েকদিন আগে পুলিশ মিরপুরে একটা বড় অস্ত্রের চালান ধরেছে। ওই কেসে এখনও তদন্ত চলছে। আমি আশফাককে বলেছি ওই চালানের মূল হোতা হিসাবে আহানাফের নামটা ঢুকিয়ে দিতে, সাথে কয়েকটা ইয়াবার প্যাকেট ওর হোটেলে বা গাড়িতে রেখে দিলেই কাজ শেষ। কিন্তু এটা কি খুব বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে না? যদি কোনোভাবে ফাঁস হয়ে যায় যে আমরা এটা করেছি? কিছুই ফাঁস হবে না, টাকা দিয়ে এদেশে সব কেনা যায় বাবা। আমি আশফাককে এমন পরিমাণে টাকার অফার করেছি যে নিজের বাবার নামেও কেস ঢুকিয়ে দিতে রাজি হয়ে যাবে। তুমি শুধু দেখতে থাকো আমি কিভাবে ওই এতিম ফকিরটাকে আবার তার আসল জায়গায়, মানে রাস্তার ধুলোয় পৌঁছে দিই। আরহামের চোখে মুখে ফুটে ওঠে এক কুটিল এবং হিংস্র পরিকল্পনা। শফিক আহমেদ দ্বিধায় ভুগলেন। নিজের অতীত পাপ এবং ভবিষ্যতের বিপদের কথা ভেবে তিনি ছেলের এই ভয়ঙ্কর ষড়যন্ত্রে মৌন সম্মতি দেন। তিনি জানেন আহনা ফিরে আসাটা তাদের জন্য অশনি সংকেত। পরের দিন দুপুরে আহান যখন এনজিওতে বাচ্চাদের সাথে বসে ছবি আঁকছিল, তখন হঠাৎ করে বিকট সাইরেন বাজিয়ে দুটো পুলিশের গাড়ি এনজিওর সামনে থামে। গাড়ি থেকে নেমে একদল সন্ত্রস্ত পুলিশ, যার নেতৃত্বে আছে আরহামের সেই বন্ধু এসি আশফাক। তার চোখে মুখে ক্ষমতার দম্ভ। আহান নামে কে আছো এখানে? আমরা তাকে গ্রেপ্তার করতে এসেছি। এসি আশফাকের চিৎকারে সবাই ভয় পেয়ে যায়। বাচ্চারা কাঁদতে শুরু করে। সারা এবং তার কর্মীরা দৌড়ে বেরিয়ে আসে। সারা বলে, কি হয়েছে অফিসার? আপনারা কাকে খুঁজছেন? আর এভাবে বাচ্চাদের ভয় দেখাচ্ছেন কেন? আপনাদের কাছে কি কোনো ওয়ারেন্ট আছে? চুপ করুন, পুলিশের কাজে বাধা দেবেন না। আপনার ওই সমাজসেবা পরে দেখবেন। আহানকে বেরিয়ে এসো বলছি। আহান শান্ত পায়ে এগিয়ে আসে। তার মুখে কোনো ভয়ের ছাপ নেই, যা দেখে ওসি আশফাক কিছুটা অবাক হয়। আমি আহান, কিন্তু আমাকে গ্রেপ্তার করার কারণটা কি জানতে পারি অফিসার? কারণ তুমি অবৈধ অস্ত্র আর মাদকের ব্যবসা করো। তুমি দেশের শত্রু। তোমার বিরুদ্ধে আমাদের কাছে পাকা প্রমাণ আছে। এখন কোনো কথা না বলে চুপচাপ আমাদের সাথে চলো। দুজন কনস্টেবল এগিয়ে এসে আহানের হাতে হাত করা পরাতে যায়। সারা কান্নায় ভেঙে পড়ে এবং আহানের সামনে এসে দাঁড়ায়। না, আপনারা ওকে নিয়ে যেতে পারেন না। ও নির্দোষ। এসব ষড়যন্ত্র। আমি জানি এসব কে করেছে। আহান সারার কাঁধে হাত রেখে মৃদু চাপ দেয়। শান্ত হও সারা, চিন্তা করো না। সত্য কখনো চাপা থাকে না। আমাকে ওদের সাথে যেতে দাও। আহান হাত করা পরার জন্য হাতটা বাড়িয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে ওসি আশফাকের দিকে তাকিয়ে শান্তভাবে বলে, অফিসার, আপনি কি আমাকে শুধু একটা ফোন কল করার অনুমতি দেবেন? আমার উকিলকে তো অন্তত জানাতে হবে। এটা তো আমার নাগরিক অধিকার। কোনো ফোন কল হবে না, যা কথা হবে থানায় গিয়ে হবে। আর তোমার মতন সন্ত্রাসীর আবার অধিকার কিসের? প্লিজ অফিসার, শুধু একটা কল, নাহলে হয়তো পরে আপনাকে পস্তাতে হতে পারে। তখন কিন্তু আপনারা ইউনিফর্মটা আর গায়ে থাকবে না। আহানের কণ্ঠে এমন একটা শীতল আত্মবিশ্বাস এবং হুমকি ছিল যে ওসি আশফাক কিছুটা দ্বিধায় পড়ে যায়। সেভাবে হয়তো ছেলেটা কোনো বড় নেতার চামচা হতে পারে। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি করো। আহান তার পকেট থেকে সাধারণ একটা বাটন ফোন বের করে। সে কোনো নাম্বার ডায়াল করে না, শুধু একটি বাটন দীর্ঘক্ষণ প্রেস করে। ফোনটা কানে দিয়ে সে শুধু দুটো শব্দই বলে, হ্যালো,
আঙ্কেল, ফোনটা রেখে দিয়ে আহান আবার শান্তভাবে দাঁড়ায়। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট কেটে যায়। ওসি আশফাকের ধৈর্যচ্যুত ঘটে। কি হলো? কার সাথে কথা বললে? তোমার আঙ্কেল কি রাষ্ট্রমন্ত্রী নাকি? চলো এবার থানায়। আশফাক যখন কনস্টেবলকে ইশারা করতে যাবে ঠিক সেই মুহূর্তে তার নিজের ফোনে একটা কল আসে। স্ক্রিনে আইজি স্যার লেখাটা দেখে আশফাকের বুকের ভেতর থক করে ওঠে, তার মুখটা ফাঁকাশ হয়ে যায়। ওসি আশফাক ভয়ে কাঁপতে কাঁপতে বলে, হ্যালো স্যার, সালাম আলাইকুম স্যার। জি স্যার, আমি তো একটা অভিযানে আছি স্যার। ফোনের ওপাশ থেকে কি বলা হচ্ছে তা শোনা যাচ্ছে না, কিন্তু আশফাকের মুখের রং দ্রুত পাল্টে যেতে থাকে। সে একবার ভয়ে ভয়ে আহানের দিকে তাকায়, আবার ফোনে কথা বলে। জি স্যার, সরি স্যার, আমার খুব বড় একটা ভুল হয়ে গেছে স্যার। আমি এক্ষুনি, জি স্যার, অবশ্যই স্যার, আর কোনোদিন এমন হবে না স্যার। ফোনটা রেখে ওসি আশফাক এমনভাবে ঘামতে শুরু করে যেন সে এক্ষুনি স্ট্রোক করবে। সে দৌড়ে এসে আহানের সামনে দাঁড়িয়ে একটা স্যালুট করে। স্যার, আমাদের খুব বড় একটা ভুল হয়ে গেছে, প্লিজ আমাদের মাফ করে দিন। আমরা ভুল তথ্যের উপর ভিত্তি করে এখানে এসেছি। আশফাক নিজের কাপা কাপা হাতে আহানের হাত করা খুলে দেয়। ভুলটা আপনাদের নয় অফিসার, ভুলটা তাদের যারা আইনকে নিজের চাকর মনে করে আর যারা ক্ষমতার লোভে একজন নির্দোষ মানুষকে ফাঁসাতে চায়। আহান আরহামের দিকে তাকিয়ে কথাটা বলে। সে আঞ্জুয়ার গেটের বাইরে দাঁড়িয়ে দূর থেকে সবটা দেখে ভয়ে জমে গিয়েছে। আপনারা এখন আসতে পারেন। আর হ্যাঁ, যার কথাই এখানে এসেছিলেন তাকে বলবেন খেলাটা মাত্র শুরু হলো, আর এই খেলার নিয়ম কানুন আমি ঠিক করব। পুলিশ অফিসাররা লজ্জিত মুখে মাথা নিচু করে দ্রুত তাদের গাড়িতে উঠে চলে যায়। সারা, আরহাম এবং উপস্থিত সবাই বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সারা বুঝতে পারে এই আহনাব শুধু একজন প্রতিভাবান বা ভালো মানুষই নন, সে অসম্ভব ক্ষমতাধরও। তার রহস্যের জাল যেন আরও ঘনীভূত হয়ে উঠেছে। সেই রাতে পেন্ট হাউসের ছাদে ইউনিফিনিটি ফুলের পাশে বসে আহান আর রাফসান। পুরো ঢাকা শহর তাদের পায়ের নিচে হাজারো জোনাকির মতো জ্বলছে। পরিবেশটা শান্ত, কিন্তু দুজনের মনের মধ্যেই ঝড়। রাফসান বলে, দোস্ত, আজকের ঘটনাটার পর আমার তো ভয় করছে। আমি সিরিয়াসলি ভয় পাচ্ছি। তুই যে কি জিনিস আমি তো মাঝে মাঝে নিজেই ভুলে যাই। সরাসরি আইজি সাহেবকে ফোন, ভাবা যায় উনি তোকে স্যার ডাকছিলেন না তো? উনি আমার বাবার খুব কাছের বন্ধু ছিলেন। বিপদে পড়লে বাবাকে কথা দিয়েছিলেন আমার খেয়াল রাখবেন। তাই? আর উনি তো তোকে এমনভাবে সমীহ করছিলেন যেন তুই ওনারও বস। কাহিনী কি খুলে বলবি আমার কাছ থেকে? আর কি লুকাচ্ছিস? সব কিছুর একটা সময় আছে রাফসান, এখন সব বাদ দে। বাদ দে মানে? তুই যে প্ল্যানটা করেছিস সেটা কিন্তু খুব বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। সারার বাবা আর ভাই তো এখন পাগল কুকুরের মতন হয়ে গেছে। ওরা এরপর আরও বড় কোনো চাল চালাবে, আরও ভয়ঙ্কর কিছু করবে। করুক, আমিও তো সেটাই চাই। ওরা যত ভুল করবে আমার জন্য ততটাই ভালো। মানে তুই চাস ওরা তোর ক্ষতি করুক? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, কারণ ওরা যত ভুল করবে আমার আসল শত্রুর কাছে পৌঁছানো তত সহজ হবে। ওরা যত বেশি নড়াচড়া করবে তত বেশি প্রমাণ রেখে যাবে। আহানের এই কথাটা রাফসান চমকে ওঠে। আসল শত্রু? তার মানে তুই বলতে চাস সারার বাবা আর ভাই তোর আসল টার্গেট নয়? না। আহান উঠে দাঁড়িয়ে রেলিং ধরে যায়। তার চোখ দুটো দূরের অন্ধকারের দিকেই যেন কিছু খুঁজছে। ওরা তো শুধু দাবার গুটি, ওদেরকে অন্য কেউ পেছন থেকে চালাচ্ছে। এমন একজন যে আমার আর তোর, আমাদের দুজনেরই সবচেয়ে বড় শত্রু। আমাদের দুজনের শত্রু মানে কি? আমার আবার কার সাথে শত্রুতা আছে? আর কে সে? কি বলছিস তুই এসব? আমার চাচা আজম চৌধুরী। এই নামটা শোনার সাথে সাথে রাফসানের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তার হাতের কফির মাগটা পড়ে গিয়ে টুং করে শব্দ হয়। চাচা? কিন্তু উনি তো তোকে ভালোবাসেন। তোর বাবা মায়ের মৃত্যুর পর তো উনি তোকে... সব নাটক, সব অভিনয়। উনি আমার বাবা মায়ের মৃত্যুর জন্য দায়ী। সারার বাবাকে উনি লোভ দেখিয়ে ব্যবহার করেছিলেন, আর আমি জানি উনি এখনো পর্দার আড়াল থেকে সব নিয়ন্ত্রণ করছে। রহমান গ্রুপের ফান্ডিং বন্ধ করা, এনজিওতে হামলা করানো, এমনকি আজকের এই পুলিশের রেড, সবকিছু চাচার ইশারায় হয়েছে। কিন্তু তুই এত নিশ্চিত কিভাবে? তোর কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ?
প্রমাণ আমার বুকের ভেতরে আছে রাফসান। আমি গত 12 বছর ধরে শুধু এই একটা দিনেরই প্রস্তুতি নিয়েছি। আমি তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিঃশ্বাস অনুসরণ করেছি। এখন খেলাটা আমি আমার নিয়মে খেলবো। কিন্তু তুই একা পারবি? আজম চৌধুরী খুব ভয়ঙ্কর মানুষ, সে টাকার জন্য সবই করতে পারে। আমি একা নই তো, তুই আছিস না আমার সাথে, আমার একমাত্র ভাই, আমার বন্ধু। আহান রাফসানের দিকে তাকিয়ে হাসে, কিন্তু রাফসানের চোখে ভয়ের সাথে সাথে আরও কিছু একটা ছিল, একটা অজানা রহস্য, একটা গভীর যন্ত্রণা যা আহানও পড়তে পারে না। সে শুধু মাথা নেড়ে সায় দেয়। সে জানে এই খেলা এখন এক নতুন ভয়ঙ্কর দিকে মোড় নিতে চলেছে, যেখানে রক্তের সম্পর্ক, বিশ্বাস আর অবিশ্বাসের কঠিন পরীক্ষা পড়বে। তো সব বন্ধুরা জাস্ট একটু অপেক্ষা করুন। আপনাদের ধৈর্যের সম্মান জানিয়ে বলতে চাই, কিছুক্ষণের মধ্যেই সব রহস্যের উন্মোচন হবে। রাফসানের চোখে কিসের ভয়? তাদের বন্ধুর মধ্যে এমন এক ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে, যেটা শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। শুধু ধৈর্য ধরে শুনতে থাকুন। এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক করে না থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পুলিশের ঘটনার পর কয়েকটা দিন কেটে গেছে। সারার বাড়িতে এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে। শফিক আহমেদ এবং আরহাম এখন আহানাবকে নিয়ে বেশ ভীত। অন্যদিকে সারার মনে আহানাবকে নিয়ে শ্রদ্ধা এবং কৌতূহল দুটোই বাজছে। সে বুঝতে পারছে এই ছেলেটার পেছনে এমন কোনো গল্প আছে যা সে জানেই না। এই থমথম পরিবেশের মধ্যে একদিন সকালে গ্রাম থেকে ফিরে আসে সারার দাদি এবং আহনাবের নানি মিসেস আমিনা বেগম। সারা, ও সারা, কই গেলি দিদি ভাই? দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। সারা এনজিওতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আমিনা বেগমের কণ্ঠস্বর শুনে সারা দৌড়ে ড্রয়িং রুমে আসে। তার দাদি একজন মমতাময় এবং ধার্মিক মহিলা, যার কথায় সবসময় একটা প্রশান্তি খুঁজে পাওয়া যায়। দাদি, তুমি কেমন আছো? আর এত কিছু আনার কি দরকার ছিল গ্রামে থেকে কষ্ট করে এত? আরে আমার নাতনির জন্য আনবো না তো কার জন্য আনবো? এই নে তোর পছন্দের নারকেলের নাড়ু, আর ওইটা হলো খেজুরের গুড়ের পায়েস, পরে খাস। শফিক আহমদও তার মায়ের আগমনে খুশি হন, কিন্তু তার মুখে কিছুটা চিন্তিত। তিনি ভয় পাচ্ছেন পাশে তার মা আহনাবের ব্যাপারে কিছু বলে ফেলেন। ঠিক সেই মুহূর্তে সারাকে রিসিভ করার জন্য আহনাব আসে। তাকে দেখে আমিনা বেগম প্রথমে অবাক হন, তারপর তার চোখ দুটো ছলছল করে ওঠে। তিনি হুইল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করেন। তুই তুই তো আমার আহনাব, আমার আসমার বুকের ধন, আমার নাতি না? আসমা নামটি ছিল আহনাবের মায়ের নাম। আহনাবও তার নানিকে এত বছর পর দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। সে দ্রুত এগিয়ে এসে তার হাত ধরে। নানি, তুমি কেমন আছো? আমি তোকে দেখার পর আরো ভালো হয়ে গেছি ভাই। আয় আমার বুকে আয়। আমিনা বেগম আহনাবকে বুকে জড়িয়ে ধরে, ঠিক সেইভাবেই একজন নানি তার হারিয়ে যাওয়া নাতিকে ফিরে পেয়ে জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে শফিক আহমেদ এবং তার পরিবার অবাক হয়ে যান। সারাও আবেগপ্রবণ হয়ে ওঠে। তুই এত বড় হয়ে গেছিস ভাই, কিন্তু তোর চোখ দুটো সেই আগের মতোই আছে, একদম তোর মায়ের মতো মায়াবী। কোথায় ছিলি রে এতদিন? তোর এই মামা তো বলেছিল তুই নাকি কোথায় হারিয়ে গেছিস। আমরা তো তোকে কত খুঁজেছি। আমি ভালোই ছিলাম নানি, আল্লাহর রহমতে। তোর মামা মামি তোর খেয়াল রাখেনি? আমি তো বারবার করে বলেছিলাম ছেলেটা এতিম, ওকে দেখিস। নানি, পুরনো কথা বাদ দাও। আহনাব প্রসঙ্গটা এড়িয়ে যায় এবং শফিক আহমেদের দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। আমিনা বেগমের আগমন বাড়ির থমথমে পরিবেশটা যেন নাড়িয়ে দেয়। বিকেলে তিনি যখন বাগানে বসে পান খাচ্ছিলেন, তখন সারা তার পাশে গিয়ে বসে। নানি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বল দিদি ভাই,
তোর মুখটা এমন শুকনো কেন? আচ্ছা রানী, আমার মামাতো ভাই আহনাফের বাবা মা, মানে আমার ফুফা ফুফু, তারা কি সত্যি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল? এই প্রশ্নে আমিনা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলেন। দুর্ঘটনা তো সবাই দেখে রে দিদি ভাই, কিন্তু দুর্ঘটনার পেছনের কারণটা তো আর সবাই দেখে না। তোর ফুফা মেহবুব, সে ছিল হিরে টুকরো ছেলে, আর তোর ফুফু আমার আসমা ছিল আমার কলিজার টুকরা, কিন্তু ওদের সুখটা নজর লেগে গেল রে দিদি ভাই, নজর লেগে গেল। কি হয়েছিল নানি, প্লিজ আমাকে বলো না। তোর বাবা আমার ইকু, ও তো এক সময় এমন ছিল না, মাটির মানুষ ছিল, কিন্তু কিছু খারাপ মানুষের পাল্লায় পড়ে আর টাকার লোভের ফাঁদে পড়ে ছেলেটা একদম বদলে গেল। খারাপ মানুষ? কি নানি, তুমি কার কথা বলছো? নাম জেনে আর কি করবি, পুরনো কান্দুজি ঘেটে লাভ নেই, তুই বরং যা, নিজের দিকে খেয়াল রাখ, আর আহনাব দিকেও একটু নজর রাখিস, ছেলেটার মনে অনেক কষ্ট। নানি আর কিছু বলতে চান না, কিন্তু তার এই অশান্ত কথাগুলো সারার মনে সন্দেহের এক নতুন বীজ বপন করে দেয়। সে বুঝতে পারে তার বাবা এবং আহনাবের পরিবারের মধ্যে এমন কোনো গোপন সত্য লুকিয়ে আছে যা সে জানে না। নানির কথাগুলো সারার মাথায় ঘুরতে থাকে। খারাপ মানুষ, দুর্ঘটনার পেছনের কারণ, এই শব্দগুলো তাকে অস্থির করে তোলে। তার মনে হয় বাবার অতীত সম্পর্কে তার জানা উচিত। সে তার বাবার পুরনো স্টাডি রুমে যায়। সেই ঘরটা গত 10 বছরে খোলাই হয়নি। ঘরটা ধুলোয় ঢাকা, পুরনো বই, ফাইলের স্তূপ। সারা অনেক খোঁজাখুঁজির পর তার বাবার পুরনো একটি কাঠের সিন্দুক খুঁজে পায়। সিন্দুকটা তালাবদ্ধ। অনেক চেষ্টার পর সে একটু পুরনো চাবি তালাটা খোলে। ভেতরে অনেক পুরনো কাগজপত্রের সাথে একটি চামড়ার মলাটে বাঁধানো ডায়েরি খুঁজে পায়। বাবার ডায়েরি? সারা কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা খুলে। এটা তার বাবার হাতেরই লেখা নয়। লেখাগুলো খুব সুন্দর এবং গোছালো। সে পাতা উল্টাতে থাকে। ডায়েরির বেশিরভাগ পাতায় ব্যবসার হিসাব, কিছু কবিতা আর কিছু ব্যক্তিগত কথা লেখা। হঠাৎ করে ডায়েরির শেষের দিকে কয়েকটা পাতায় তার চোখ আটকে যায়। সেখানে কিছু জমির দলিলের ফটোকপি, কিছু ব্যাংক ট্রান্সফারের রসিদ এবং কিছু অদ্ভুত সাংকেতিক হিসাব লেখা। এসব কিসের হিসেব? প্রজেক্ট সুন্দরবন, ব্লুবার্ড, ট্রান্সপোর্ট, এইসব তো আমাদের কোম্পানির প্রজেক্ট নয়। আর এই সইগুলো, এগুলো তো বাবার সই নয়। তাহলে কার সই? আর বাবা কেনই বা অন্যের ব্যবসার কাগজপত্র নিজের ব্যক্তিগত ডায়েরিতে লুকিয়ে রাখবে? সারা কিছুই বুঝতে পারে না। তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। সে জানে এই মুহূর্তে তাকে একজনই সাহায্য করতে পারে, সে হলো আহনাব। সে দ্বিধা নিয়ে ডায়েরিটা হাতে করে আহনাবের হোটেলের দিকে রওনা দেয়। হোটেলের শুটে আহান যখন রাফসানের সাথে কথা বলছিল, তখন সারা সেখানে পৌঁছায়। আহনাব, আমি আমি তোমাকে কিছু দেখাতে এসেছি। জানি না এটা গুরুত্বপূর্ণ কিনা, কিন্তু সারা আহনাবের হাতে ডায়েরিটা দেয়। আহান ডায়েরিটা হাতে নিয়েই চমকে ওঠে। এই ডায়েরিটা সে চেনে, এটা তার বাবার ডায়েরি। এটা এটা তুমি কোথায় পেলে? বাবার পুরনো সিন্ধুকে। কিন্তু এটা কি তোমার? আহান কোনো উত্তর না দিয়ে দ্রুত ডায়েরির পাতা উল্টাতে থাকে। সে সরাসরি শ্বেতের পাতায় চলে যায়। সেই সাংকেতিক হিসাব দেখে সবগুলো দেখার সাথে সাথেই তার মুখটা ফ্যাকাশ হয়ে যায়। তার হাত কাঁপতে শুরু করে। আহনাব, কি হয়েছে? তুমি এমন করছো কেন? রাফসান এগিয়ে আসে। শায়ানের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে সাংঘাতিক কিছু একটা ঘটেছে। আহান কাঁপতে কাঁপতে সোফায় বসে পড়ে। তার চোখ দুটো ডায়েরির পাতার উপর স্থির। তার মনে হচ্ছে সে যেন 12 বছরের আগে সেই ভয়ঙ্কর রাতের সামনে দাঁড়িয়ে আছে। কি হয়েছে দোস্ত? কি লেখা আছে ওই ডায়েরিতে, বলবি তো?
আহান রাফসানের দিকে তাকায়, তার চোখে জল। সব শেষ হয়ে গেল রবসান। আমি যা এতদিন শুধু সন্দেহ করতাম তা আজ সত্যি প্রমাণ হয়ে গেল। কি সত্যি খুলে বলো আহনাব, প্লিজ আমাদের আর টেনশনে রেখো না। এই ডায়েরিটা আমার বাবার। আহান বলতে শুরু করে। আমার বাবা মেহবুব চৌধুরী একজন সৎ সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি সুন্দরবনের কাছে একটা পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টের দুর্নীতির তদন্ত করছিলেন। সেই প্রজেক্টের কাজ পেয়েছিল ব্লু বার্ড ট্রান্সপোর্ট নামে একটা কোম্পানি। ব্লু বার্ড ট্রান্সপোর্ট নামটা শুনে সারার বুকের ভেতর ধক করে ওঠে। বাবা সেই কোম্পানির দুর্নীতির সমস্ত প্রমাণ জোগাড় করে ফেলেছিলেন। এই ডায়েরিতে সেই সব প্রমাণও আছে। এই সইগুলো, এই হিসাবগুলো সবই ভুয়া কোম্পানির নামে টাকা পাচারের প্রমাণ। আর এই ব্লু বার্ড ট্রান্সপোর্ট কোম্পানির মালিক কে ছিল জানো? আহান সারা চোখের দিকে সরাসরি তাকায়। আমার চাচা আজম চৌধুরী। সারা স্তব্ধ হয়ে যায়। আর আর চাচার বিজনেস পার্টনার ছিলেন তোমার বাবা, মানে আমার মামা শফিক আহমেদ। এই কথা শোনার পর সারার পায়ের তলার মাটি যেন সরে যায়। তার মনে হয় সে এখনই অজ্ঞান হয়ে যাবে। না না, এটা হতে পারে না। আমার বাবা এমন কাজ করতে পারে না। তিনি হয়তো করতে চাননি সারা, তাকে হয়তো লোভ দেখানো হয়েছিল অথবা ব্ল্যাকমেইল করা হয়েছিল। কিন্তু সত্যিটা হলো এই ডায়েরিটা আমার বাবা তোমার বাবার কাছে রেখেছিলেন সবচেয়ে নিরাপদ ভেবে। তিনি ভেবেছিলেন তার শ্যালকের চেয়ে নিরাপদ জায়গা আর হয় না। কিন্তু তিনি জানতেন না এই শ্যালকই তার সাথে বিশ্বাসঘাতকতা করবে। বিশ্বাসঘাতকতা? হ্যাঁ, এই ডায়েরির শেষ পাতায় দেখো। আহান একটি পাতা খুলে দেখায়, সেখানে লেখা। শফিক, আমি জানি আমার জীবনের ঝুঁকির মধ্যে। যদি আমার কিছু হয়ে যায় তাহলে এই ডায়েরিটা তুই পুলিশের হাতে তুলে দিস। আমার ছেলেটাকে দেখিস পাই। আমার বাবা মায়ের মৃত্যু কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না সারা, ওটা ছিল একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার চাচা তোমার বাবাকে সাথে নিয়ে আমার বাবা মাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে শুধু তাদের দুর্নীতির প্রমাণগুলো লোপাট করার জন্য। এই ভয়ঙ্কর সত্যটা শোনার পর সারা আর দাঁড়িয়ে থাকতে পারে না। সে মাটিতে বসে পড়ে। তার পুরো পৃথিবী, তার বাবার প্রতি তার সব সম্মান, বিশ্বাস এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। সে রাতে পেন্ট হাউসের ব্যালকনিতে একা দাঁড়িয়ে আছে আহান। সারা তার বাসায় চলে গিয়েছে। আহানের চোখ দুটো লাল ফোলা। তার বুকের ভেতর প্রতিশোধের আগুন আর ভালোবাসার যন্ত্রণা একসাথে দাউ দাউ করে জ্বলছে। সে সারার কথাই ভাবছে। যে মেয়েটা সে মন দিয়ে ভালোবেসেছে, সেই মেয়েটার বাবাই তার বাবা মায়ের মৃত্যুর কারণ। রাফসান তার পাশে এসে দাঁড়ায়। নিজেকে আর কষ্ট দিস না দোস্ত, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন আমাদের ভাবতে হবে, আর এখন কি করব? আমি কি করব রাফসান, আমি কি করব? একদিকে আমার বাবা মায়ের হত্যাকারীদের শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা, আর অন্যদিকে সারা। আমি কিভাবে ওর মুখোমুখি হব? কিভাবে বলবো যে আমি তোমার বাবাকে জেলে পাঠাতে চাই? আহান কান্নায় ভেঙে পড়ে। এই প্রথমবার রাফসান তার বন্ধুকে এতটা অসহায়, এতটা দুর্বল হতে দেখছে। সারা তো কোনো দোষ করেনি আহানাফ, ও তো কিছুই জানতো না। জানি, আর সেটাই তো আমার সবচেয়ে বড় কষ্ট। ও যখন সত্যিটা জানবে তখন তো ও ভেঙে পড়বে। ও কি আমাকে তখন গ্রহণ করতে পারবে নাকি ঘৃণা করবে? ঠিক সেই মুহূর্তে আহানের ফোনে একটা ফোন আসে। সারা ফট করেছে। আহান দ্বিধা নিয়ে ফোনটা ধরে। আহনাব, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? প্লিজ আমাকে বলো, আমি কি তোমার কাছে আসতে পারি? সারার কণ্ঠে রাজ্যের আকুতি, রাজ্যের উদ্বেগ। তার এই ভালোবাসা আহানের ভেতরটাকে আরো বেশি করে নাড়িয়ে দেয়। কিছু কিছু সত্য মানুষকে বলার মতো শক্তি দেয় না যারা, শুধু ভেতরটা জ্বালিয়ে পুড়িয়ে দেয়। তুমি তুমি বরং বিশ্রাম নাও, আমি ঠিক আছি। আহান ফোনটা কেটে দেয়। সে জানে সে এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি। একদিকে তার বাবা মায়ের প্রতি তার দায়িত্ব, অন্যদিকে সারার প্রতি তার ভালোবাসা। তাকে যে কোনো একটা পথ বেছে নিতে হবে, কিন্তু কোন পথটা সঠিক তা জানে না। তার মনে হচ্ছে সে এক গভীর চোরাবালিতে আটকে গেছে, যেখান থেকে বের হবার কোনো পথ নেই। ঢাকার সবচেয়ে বিলাসবহুল 5 তারকা হোটেল দ্য রয়্যাল প্যালেস এর গ্র্যান্ড বলরুম। চারিদিকে ক্রিস্টালের ঝাড়বাতির ঝলমলে আলো, যা প্রতিফলিত হচ্ছে আমন্ত্রিত অতিথিদের দামি গহনা আর পোশাকের উপর। দেশের সমস্ত শীর্ষস্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং প্রথম সারির
মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে হল কানায় কানায় পূর্ণ। উপলক্ষ এশিয়ার অন্যতম রহস্যময় শিল্প প্রতিষ্ঠান এ চৌধুরী গ্রুপ এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী চৌধুরী গ্রুপ এর মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। মঞ্চটা খুব সুন্দর করে রাজকীয় থিমে সাজানো হয়েছে। বাতাসে ভাসছে অর্কিড আর হালকা জেসমিনের ঘ্রাণ। অনুষ্ঠানের মধ্যমণি হয়ে মঞ্চের একটি বিশেষ আসনে বসে আছে আহান। তার পরনে একটি সাধারণ কিন্তু অত্যন্ত মার্জিত কালো সুর, যা তার ব্যক্তিত্বের আরও আকর্ষণীয় করে তুলেছে। তাকে সবাই এখনও একজন সাধারণ সমাজসেবক এবং সবার নতুন স্বপ্ন এনজিওর নতুন কিন্তু রহস্যময় ডোনার হিসেবেই জানে। তার পাশে বসে আছে সারা। একটি সুন্দর নীল শাড়িতে তাকে অপূর্ব লাগছে, কিন্তু তার মুখে রাজ্যের দুশ্চিন্তা আর কৌতূহল। সে জানে না আজ রাতে কী হতে চলেছে। দর্শকের প্রথম সারিতে বসে আছেন সারার দাদি আমিনা বেগম, আর এক কোনায় রাফসান, যে বরাবর নার্ভাস হয়ে কপাল থেকে ঘাম মুছছে। সারা প্রায় নিঃশব্দে ফিসফিস করে আহানকে জিজ্ঞেস করে, আহনা, সব কিছু ঠিক আছে তো? তোমাকে খুব চিন্তিত লাগছে। আর এত বড়, এত জমকালো একটা অনুষ্ঠানেরই বা কী দরকার ছিল? আমার কেমন যেন ভয় করছে। মনে হচ্ছে কোনো ঝড় ওঠার আগের নীরবতা এটা। ভয় পেও না সারা, ঝড় উঠবে, তবে সেই ঝড়ে শুধু অন্যায়কারীরাই উড়ে যাবে। তুমি শুধু আমার ওপর বিশ্বাস রাখো, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আহান সারার হাতটা নিজের হাতের মধ্যে আলতো করে ধরে। আজ রাতে কিছু পুরনো হিসাব শেষ করার সময় হয়ে গেছে, কিছু মুখোশ খোলার সময় হয়ে গেছে, তারপর সব ঠিক হয়ে যাবে। এদিকে শফিক আহমেদের বাড়িতে শফিক আহমেদ এবং আরহাম টিভির সামনে বসে লাইভ অনুষ্ঠান দেখছে। তাদের দুজনের মনে তীব্র ভয় এবং আতঙ্ক। তারা জানে না আহনাব আজ তাদের কোন ভুলের কথা সবার সামনে নিয়ে আসে। অনুষ্ঠানের সঞ্চালক দেশের একজন বিখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব আহানকে মঞ্চে কিছু বলার জন্য অত্যন্ত সম্মানের সাথে আমন্ত্রণ জানায়। আহান ধীর পায়ে মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ায়। তার হাঁটার মধ্যে আজ কোনো জড়তা নেই, আছে এক রাজার আত্মবিশ্বাস। পুরো হল নিস্তব্ধ হয়ে যায়। সবার চোখে একটাই প্রশ্ন, এই সাধারণ চেহারার রহস্যময় যুবকটিকে, যার জন্য এত বড় আয়োজন। শুভ সন্ধ্যা উপস্থিত সুধীরবৃন্দ। আহানের শান্ত, গম্ভীর এবং স্পষ্ট কণ্ঠস্বর পুরো হলে প্রতিধ্বনিত হয়। আমি জানি আপনারা সবাই হয়তো ভাবছেন আমি কে, আমার পরিচয় কি, কেনই বা এই চৌধুরী গ্রুপের মতো একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান আমার মতো একজন সাধারণ মানুষের এনজিওর সাথে পার্টনারশিপে যাচ্ছে। আপনাদের এই কৌতূহল আমি দেখতে পাচ্ছি। আহান এক মুহূর্ত থামে। তার দৃষ্টি হলের প্রতিটা কোণায় ঘুরে আসে, যেন সে কাউকে খুঁজছে। তারপর সে আবার বলতে শুরু করে, আমার একটা পরিচয় আপনারা জানেন, আহান, কিন্তু আজ আমি আমার আসল পরিচয়ে আপনাদের সামনে দাঁড়াতে এসেছি। যে পরিচয়টা এই শহর, এই মাটি থেকে জোর করে মুছে দেওয়া হয়েছিল। আমার নাম আহনাব চৌধুরী। এই নামটা শোনার সাথে সাথেই পুরো হল একটা গুঞ্জন শুরু হয়। চৌধুরী। চৌধুরী নামটা সবার কাছেই পরিচিত, কিন্তু আহনাব চৌধুরী নামটা অচেনা। মিডিয়ার ক্যামেরাগুলো আরও বেশি সক্রিয় হয়ে ওঠে। হ্যাঁ, আমি সেই আহনাব চৌধুরী, চৌধুরী গ্রুপের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের শিল্প খাতের অন্যতম পথপ্রদর্শক প্রয়াত মেহবুব চৌধুরী এবং আসমা চৌধুরীর একমাত্র ছেলে। এইবার যেন পুরো হল পারমাণবিক বোমায় ফেটে পড়ে। সবাই স্তব্ধ, পাকরুদ্ধ। মেহবুব চৌধুরীর নাম শোনা মাত্রই হলের প্রবীণ ব্যবসায়ীরা একে অপরের দিকে তাকাতে শুরু করেন। সারা বিস্ময়ে অবিশ্বাসে আহনাবের দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় সে স্বপ্ন দেখছে। চৌধুরী বাড়িতে টিভির সামনে শফিক আহমেদের হাত থেকে রিমোট পড়ে যায়। শফিক আহমেদ টিভির দিকে তাকিয়ে ফ্যাকাশে মুখে বলেন, না না, এটা হতে পারে না। ও ও তো মনে হয় আজ সব পর্দা ফাঁস করে দেবে। শেষ আমাদের সব শেষ হয়ে যাবে। আহান মঞ্চ থেকে তার মামার ওই আতঙ্কিত চেহারাটা যেন কল্পনার চোখে দেখতে পায়। আপনারা হয়তো ভাবছেন, তাহলে আমি এতদিন কোথায় ছিলাম? কেন আমি আমার পরিচয় গোপন করে রেখেছিলাম? কারণ আমি গত 12 বছর ধরে একটা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছিলাম। একটি ভয়ঙ্কর প্রশ্নের উত্তর। উত্তরটা হলো, আমার বাবা মায়ের মৃত্যু কি সত্যি একটা সাধারণ দুর্ঘটনা ছিল, নাকি একটা পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ড? এই প্রশ্ন পুরো হল নিস্তব্ধ হয়ে যায়। ক্যামেরার ফ্ল্যাশ ও টিভি চ্যানেলের ব্রেকিং নিউজের স্কল ছাড়া আর কোনো শব্দই নেই। আহান তার একজন সহকারীর দিকে ইশারা করে। মঞ্চের বিশাল প্রজেক্ট স্ক্রিনটি জ্বলে ওঠে। সেখানে কিছু পুরনো ছবি, কিছু জমির দলিল, ব্যাংকের স্টেটমেন্ট এবং একটি পুরনো ডায়েরির পাতা ভেসে ওঠে। আমার বাবা
মেহবুব চৌধুরী একজন সৎ এবং নির্ভীক সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি তার দায়িত্বের অংশ হিসেবে সুন্দরবনের কাছে একটি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টের দুর্নীতির তদন্ত করছিলেন। সেই দুর্নীতির পেছনে ছিল ব্লুবার্ড ট্রান্সপোর্ট নামের একটি নাম সর্বস্ব কোম্পানি, আর সেই কোম্পানির মালিক ছিলেন আমারই আপন চাচা জনাব আজম চৌধুরী। হলের এক কোণায় ভিআইপি আসনে বসে আছে একজন সুদর্শন এবং অভিজাত চেহারার ভদ্রলোক। এই কথা শুনে চমকে ওঠেন। তিনি আজম চৌধুরী, আহনাপের চাচা। তিনি উঠে দাঁড়িয়ে তীব্রভাবে প্রতিবাদ করার চেষ্টা করেন। এটা ডাহা মিথ্যা কথা। ও আমার এবং আমাদের পরিবারের সম্মান নষ্ট করার জন্য এসব বানোয়াট গল্প বলছে। এর কোনো প্রমাণ নেই। চাচা, এত তারা কিসের? বসুন, আপনার জন্য আরো অনেক প্রমাণ অপেক্ষা করছে। নাটক তো সবে শুরু। আহান পর্দায় ভেসে ওঠা দলিলের দিকে ইশারা করে। আমার বাবা এই দুর্নীতির সমস্ত প্রমাণ জোগাড় করে ফেলেছিলেন। তিনি জানতে পারেন যে এই প্রজেক্টের মাধ্যমে হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে। তিনি এই ডায়েরিটা, যেখানে সব প্রমাণ লেখা ছিল, তার সবচেয়ে বিশ্বাসী মানুষ, তার একমাত্র শালক আমার মামা জনাব শফিক আহমদের কাছে আমানতে রেখেছিলেন। তিনি ভেবেছিলেন বন্ধুর চেয়েও বড় আত্মীয়তার এই সম্পর্ক তাকে রক্ষা করবে। পর্দায় ভেসে ওঠে শফিক আহমেদের ছবি। শফিক আহমেদ টিভির সামনে বসে কাঁপতে শুরু করেন। কিন্তু আমার বাবা জানতেন না, তার সেই বিশ্বাসী শ্যালকই আমার চাচার সাথে হাত মিলিয়েছিল টাকার লোভে, শুধু চৌধুরী গ্রুপের অংশীদারিত্বের লোভে। আমার বাবা মাকে একটি পরিকল্পিত গাড়ি দুর্ঘটনার মাধ্যমে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, শুধু তাদের দুর্নীতির প্রমাণগুলো লোপাট করার জন্য। আহান তার বাবার লেখা ডায়েরির শেষ পাতাটি, যা সে সারার কাছ থেকে পেয়েছিল, সেটি পড়ে শোনায়। পুরো হল জুড়ে তখন তীব্র উত্তেজনা। আজম চৌধুরী বুঝতে পারেন তার সব খেলা শেষ। তিনি হল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু হলের প্রতিটি দরজায় আগে থেকেই মোতায়েন থাকা গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে এবং তার সহযোগীদের গ্রেপ্তার করে। এদিকে শফিক আহমেদ বুঝতে পারেন তার পালানোর আর কোনো পথ নেই। তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি জানেন তার জন্য পুলিশ আসছে। ঠিক সেই মুহূর্তে তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে আহনাব নামটা। এই যে মামা, আশা করি আপনি সবটা লাইভে দেখছেন। আপনার পার্টনার তো ধরা পড়ে গেছে। বাবা, আহনাব, আমাকে আমাকে মাফ করে দে। আমি আমি লোভে পড়ে অনেক বড় ভুল করে ফেলেছি। ও চাচা আমাকে ব্ল্যাকমেইল করেছিল। এ বলেছিল আমি যদি তোর কথা শুনি তাহলে সে সারাকে ক্ষতি করবে। আমি তোর বাবা মাকে মারতে চাইনি। আমি জানি মামা, আমি সব জানি। আপনি হয়তো প্রধান ষড়যন্ত্রকারী নন, কিন্তু আপনি আমার বাবা মায়ের সাথে, আপনার নিজের বোনের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আইনের চোখে আপনি একজন অপরাধী। আমাকে পুলিশে দিস না বাবা। আবার তার কি হবে? ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। সমাজের মানুষ ওকে একজন খুনির মেয়ে বলবে। সারাকে নিয়ে আপনার ভাবতে হবে না, ওর দায়িত্ব আমার। তবে আপনাকে আমি পুলিশে দেব না, কারণ আমার মা আপনাকে খুব বেশি ভালোবাসতেন। আমি আমার মায়ের সম্মান রাখতে চাই, তবে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। চৌধুরী গ্রুপে আপনার এবং আপনার ছেলের নামে যত শেয়ার আছে, সব আপনাকে নতুন স্বপ্ন এনজিওর নামে লিখে দিতে হবে। আর বাকি জীবনটা আপনি গ্রামের বাড়িতে আমার নানির সেবা করে কাটাবেন। মানুষের সামনে ভালো সাজার নাটক অনেক করেছেন, এবার সত্যি ভালো হয়ে দেখান। এটাই আপনার শাস্তি, আর এটাই আপনার মুক্তির পথ। শফিক আহমেদ তার ভুলের জন্য অনুতপ্ত হন এবং আহনাবের এই সিদ্ধান্তে রাজি হয়ে যান। তিনি বুঝতে পারেন আহনাব তার ধ্বংস করতেই পারত, কিন্তু সে তাকে একটি নতুন জীবন দিল, প্রায়শ্চিত্ত করার সুযোগ দিল। অনুষ্ঠান শেষে সবাই যখন চলে গেছে, তখন বিশাল ফাঁকা বলরুমে আহান একা দাঁড়িয়ে আছে। তার ভেতরে চলছে তুমুল ঝড়। প্রতিশোধের আগুন নিভে গেছে, কিন্তু রয়ে গেছে এক গভীর শূন্যতা। সারা ধীর পায়ে তার পেছনে এসে দাঁড়ায়। তার হাতে সেই পুরনো ডায়েরিটা, যা তাদের দুজনের অতীত এবং বর্তমানকে এক সুতে বেঁধে দিয়েছে। আহনাব, আহান পেছনে ফেরে, সারা চোখে জল, কিন্তু সেই জলে ঘৃণা নেই, আছে একরাশ অপরাধবোধ, লজ্জা আর গভীর ভালোবাসা। আমি তোমার সামনে দাঁড়ানোর যোগ্য নই আহনাব। আমার বাবা, আমার পরিবার তোমার সাথে যা করেছে, তারপরেও তুমি আমাকে ভালোবাসবে? আমি তো একজন বিশ্বাসঘাতকের মেয়ে, যে মেয়েটা ছোটবেলায় তোমাকে শুধুই কষ্টই দিয়েছে।
হিংসা করেছে, অপমান করেছে। আমি তো তোমাকে তোমার পরিবারের পরিচয়ে ভালোবাসিনি সারা। আমি ভালোবেসেছি আমার সেই ছোট্টবেলার খেলার সাথীকে, যে আমার দুঃখে লুকিয়ে লুকিয়ে কাঁদত। আমি ভালোবেসেছি সেই জেদি মেয়েটাকে, যে আমার উপর রাগ করত কারণ সে আমাকে হিংসা করত। আর আমি ভালোবেসেছি আজকে সেই সারাকে, যে যে কি আহনাব, আজকে সারা তো অতীতের পাপের বোঝাই জর্জরিত। না, আজকে সারা আমার দেখা সবচেয়ে শক্তিশালী এবং সুন্দর মনের মানুষ। সারা অবাক হয়ে আহনাবের দিকে তাকায়। কিভাবে কিভাবে বললে তুমি এত বড় কথা? তুমি তো আমার সম্পর্কে কিছুই জানো না। আমি সব জানি সারা। তুমি একবারও ভাবলে না সেদিন হাসপাতালে আমার কাটার দাগ দেখে তুমি চিনে ফেলেছিলে, আর তারপর তুমি ক্ষমা চাইলে। তোমার একবার ক্ষমা চাওতেই আমি ক্ষমা করে দিয়েছিলাম। কেন জানো? এটা তোমার আর এখন যে দর্শকরা ভিডিওটা দেখছে তাদের সবার মনেরও প্রশ্ন। তাহলে তারা উত্তর শোনো। দর্শক আপনারাও শুনবেন, মন কান দুটো দিয়েই শুনবেন, কিন্তু নাহলে পরে আর বলবেন না যে গল্পের নায়িকা এত হিংসা করতো আর এটুকুতেই ক্ষমা করে দিয়েছিল। সব বলবো এখন, তাই আগে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলুন, আপনাদের সাথে অনেক কথা হয়ে গেছে, এখন সারাকে আগে সত্যিটা বলে নেই, না হলে আবার মুখ ফুলিয়ে বসে থাকবে। আমি জানি সারা, যেদিন আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল সেদিন রাতে তুমি জ্বরে বেহুশ হয়ে গিয়েছিলে। আমি জানি তুমি এরপর অনেকদিন ঠিকমতো খাওনি, হাসোনি। আমি জানি তুমি ভার্সিটিতে ওঠার পর তোমার বাবার দেওয়া সব বিলাসিতা ছেড়ে দিয়েছিলে। আর আমি এটাও জানি তুমি তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে এই এনজিও খোলোনি। তুমি তোমার মায়ের জমানো সব গয়না বিক্রি করে নিজের সব শখ বিসর্জন দিয়ে এই প্রতিষ্ঠানটা একাই দাঁড় করিয়েছ। আহনাবের প্রতিটা কথায় সারা বিস্ময়ে হতবাক হয়ে যায়। তুমি তুমি এত সব কিভাবে জানো? আমি জানি, কারণ আমি জানতে চেয়েছি। আমি জানি তুমি এই এনজিওর নাম নতুন স্বপ্ন কেন রেখেছ, কারণ আমি চলে যাওয়ার পর তোমার সব স্বপ্ন ভেঙে গিয়েছিল। তুমি আমার মধ্যে যে স্বপ্নটা দেখেছিলে সে স্বপ্নটা তুমি নিজের হাতে নষ্ট করেছিলে। সেই স্বপ্নটাই তুমি এই অনাথ বাচ্চাদের মধ্যে নতুন করে দেখতে চেয়েছ। তুমি আমার ওপর করা তোমার পরিবারের অন্যায়ের প্রায়শ্চিত্ত করার জন্য নিজের জীবনটা এই বাচ্চাদের জন্য বিলিয়ে দিয়েছ। যে অবহেলা আমি পেয়েছি সেটা যেন আর কোনো বাচ্চার সাথে না হয়, সেজন্যই তুমি দিনরাত এক করে কাজ করছো। আমি সব জানি সারা। এই কথা শোনার পর সারা আর নিজেকে ধরে রাখতে পারে না। সে দৌড়ে এসে আহনাবকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আমি তোমাকে অনেক খুঁজেছি আহনাব, অনেক। তুমি চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছিলাম আমি কি হারিয়েছি। আমার সব অহংকার, সব জেদ, সব চুরমার হয়ে গিয়েছিল। আমি প্রতিটা দিন নিজেকে দোষারোপ করতাম। আমি তোমার সেই ভাঙা কলমটা এখনও রেখে দিয়েছি। আমি প্রতি রাতে আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করতাম, যেন তুমি যেখানেই থাকো ভালো থাকো, আর যেন আমি কোনোদিন তোমার সামনে পড়ার সুযোগ পাই, শুধু একবার তোমাকে সরি বলার জন্য। তোমার সরি বলার দরকার নেই সারা। তোমার ভালোবাসা তো আমি সবসময় অনুভব করছি। তুমি যে আমাকে ভালোবাসতে সেই ছোট্টবেলা থেকে। ছোটবেলায় তোমার দুষ্টুমিতে আমি বুঝতে পেরেছিলাম তোমার সব দুষ্টুমিতেই ভালোবাসার রং ছিল। কিন্তু তুমি কিভাবে জানলে এসব, আমার ভেতরের এত কথা? প্রিয়া, তোমার এনজিও সেই পুরনো সহকর্মী, ও তোমার ভার্সিটির বান্ধবীও ছিল, তাই না? আমি রাফসানকে দিয়ে ওর সাথে যোগাযোগ করেছিলাম। প্রিয়া আমাকে সব বলেছে, তোমার সব কষ্টের কথা, তোমার সব অনুশোচনার কথা। আহান সারা চোখে জল মুছে দেয়। যে মানুষটা অন্যের ভুলের জন্য নিজেকে এভাবে বিলিয়ে দিতে পারে, যে আমার ছায়া হয়ে আমারই স্বপ্নকে বাঁচিয়ে রেখেছে, তার চেয়ে ভালো আর কি হতে পারে সারা? তুমি আমার ভালোবাসার যোগ্য নও এমন কথা আর কোনোদিনও বলবে না, কারণ তুমি আমার ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি আহনাব, খুব ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি সারা, আমার নতুন স্বপ্ন। তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। তাদের সব দ্বিধা, সব অপবাদ বোধ, সব দূরত্ব আজ ভালোবাসার বন্যায় ভেসে যায়। সেই রাতেই পেইন্ট হাউসের ছাদে চাঁদের আলোয় বসে আছে আহান আর সারা। চারিদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার ডাক আর তাদের দুজনের মৃদু কথোপকথন। আচ্ছা আহনাব,
একটা কথা জিজ্ঞেস করব? একটা কেন, হাজারটা করো। আজ রাতে আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। নানি, দাদি, এমনকি বাবাও তোমাকে এক ঝলক দেখেই চিনতে পেরেছে। কিন্তু আমি তোমাকে এত কাছে পেয়েও চিনতে পারিনি। কেন? তুমি এতটা কিভাবে বদলে গেছো? তোমার চেহারা আগের মতো তো এতটুকুও নেই। 12 বছরের ফটো চেঞ্জিং কিভাবে হতে পারে? সারা আহানের মুখের দিকে তাকায়, তার চোখে মুখে কৌতূহল। বদলে তো যেতে হতো সারা। যে আহনাবকে তোমরা চিনতে, সে ছিল একটা ভীতু, অসহায়, দুর্বল ছেলে। সেই দুর্বলতা নিয়ে তো আর এই কঠিন পৃথিবীর সাথে লড়াই করা যায় না। আহান একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলে, আমেরিকায় যাওয়ার পর প্রথম কয়েক বছর আমার জন্য খুব কঠিন ছিল। আমি একা, নিঃস্ব। আমি তখন বুঝতে পেরেছিলাম শুধু বুদ্ধি দিয়ে বা আবেগ দিয়ে এই লড়াই জেতা যাবে না। আমাকে শারীরিকভাবেও শক্তিশালী হতে হবে। তারপর? তারপর আমি মার্শাল আর্ট শিখি। বক্সিং, ক্রাভ মাগা, যা কিছু পেয়েছি। নিজেকে তৈরি করার জন্য আমি সব শিখেছি। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা শুধু ট্রেনিং আর জিম করেছি। আমার লক্ষ্য ছিল একটাই, আমাকে এমনভাবে তৈরি করতে হবে যেন আমার দুর্বলতার সুযোগ আর কেউ নিতে না পারে। এই ট্রেনিং, এই 12 বছরের কঠিন জীবনযাত্রা আমার ভেতরের মানুষটাকে হয়তো বদলাতে পারেনি, কিন্তু আমার বাইরের খোলসটাকে পুরোপুরি বদলে দিয়েছে। আমার হাঁটা চলা, আমার কথা বলার ধরন, আমার তাকানোর ভঙ্গি, সবকিছু। আমি ইচ্ছে করেই নিজেকে এমনভাবে তৈরি করেছি যেন প্রথম দেখাতে কেউ আমাকে চিনতে না পারে। কিন্তু তোমার কণ্ঠস্বর, ওটা তো বদলায়নি। কিছু জিনিস কখনো বদলায় না সারা, যেমন আমার কণ্ঠস্বর আর আর তোমার জন্য আমার ভালোবাসা। আহানের এই স্বীকারোক্তিতে সারা আবার লজ্জায় লাল হয়ে যায়। তুমি কিন্তু খুব চাও না সবসময় আমাকে অপ্রস্তুত করে দাও। আমি তো শুধু সত্যিটা বলি। তবে তুমি যে আমাকে চিনতে পারোনি, এতে আমি খুশি হয়েছি। কারণ তুমি আমার বাইরের রূপ দেখে আমার প্রেমে পড়োনি। তুমি ভালোবেসেছো আমার ভেতরের সেই পুরনো আহনাবকে, যে এখনো তোমার ভালোবাসার কাঙাল। সারা আহনার কাঁধে মাথা রাখে। সে বুঝতে পারে এই 12 বছরে আহনাব শুধু একজন সফল ব্যবসায়ী হয়নি, সে হয়ে উঠেছে একজন পরিপূর্ণ, শক্তিশালী এবং আত্মবিশ্বাসী পুরুষ। যে পুরুষটি এখন শুধু তারই, একান্ত তারই। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে থাকে। তাদের সব দ্বিধা, সব অপরাধবোধ, সব দূরত্ব আজ ভালোবাসার বন্যায় ভেসে যায়। দর্শক, এবার চলুন সেই সত্যের উন্মোচন করি। ওই যে গল্পের মাঝে বলেছিলাম রাফসানের চোখে ভয় কেন ছিল, চলুন তার পর্দা ফাঁস করা যাক। কয়েকদিন পর আহনাবের পেন্ট হাউস। আহান এবং রাফসান ব্যালকনিতে বসে কফি খাচ্ছে। পরিবেশটা শান্ত এবং সুন্দর। অবশেষে সব লড়াই শেষ হলো, তাই না দোস্ত? তোর চাচাও জেলে সারার বাবার প্রায়শ্চিত্তও করেছে, আর তুই তো সারাকে পেয়ে গেলি। একেবারে হ্যাপি এন্ডিং। না রাফসান, লড়াই তো মাত্র শুরু। এখন তো দেশটাকে গড়ার লড়াই, বাবার স্বপ্ন পূরণ করার লড়াই। তুই পারবি, আমি জানি, কিন্তু একটা কষ্ট কি তোর সারা জীবন রয়ে যাবে না? রাফসানের কণ্ঠস্বরটা হঠাৎ করে খুব গম্ভীর এবং বিষণ্ণ হয়ে যায়। কি সত্যি? কিসের কষ্ট? আমার সত্যি, আমার পরিচয়ের সত্যি। রাফসান তার পকেট থেকে একটা পুরনো ভাঁজ করা চিঠি বের করে আহানের হাতে দিয়ে বলে, এটা আমার মা মৃত্যুর আগে আমার জন্য রেখে গিয়েছিল। আমার মা মানে আজম চৌধুরীর স্ত্রী। আহান অবাক হয়ে চিঠিটা খোলে। এটা রাফসানের মায়ের হাতের লেখা। রাখছেন বাবা আমার, আমি জানি না এই চিঠিটা কোনো দিন তোর হাতে পৌঁছাবে কি না। যদি পৌঁছাই তাহলে জানবি আমি আর এই পৃথিবীতে নেই। আমি তোকে এমন এক ভয়ঙ্কর সত্য বলতে যাচ্ছি যা শোনার পর হয়তো তুই তোর বাবাকে ঘৃণা করবি, এমনকি আমাকেও ক্ষমা করতে পারবি না। কিন্তু এই সত্যটা তোকে জানাতেই হবে, আমার আহনাফের জন্য, তোর বড় ভাইয়ের জন্য। তোর বাবা আজম চৌধুরী একজন ভালো মানুষ নয় বাবা, সে একজন শয়তান। সে তার নিজের বড় ভাই তোর চাচা মেহবুব চৌধুরী এবং তোর চাচি আসমাকে খুন করেছে, কারণ তোর চাচা তার সব দুর্নীতি ধরে ফেলেছিল। আর সে আহনাবকেও খুন করার চেষ্টা করবে, কারণ আহনাবই হলো মেহবুব চৌধুরীর সব কিছুর একমাত্র উত্তরাধিকারী। তোকে ওর কাছ থেকে দূরে রাখার জন্য, তোদের দুজনের মধ্যে শত্রুতা তৈরি করার জন্য,
তোর বাবা তোকে সবসময় আহনাফের বিরুদ্ধে উস্কে দেবে, কিন্তু তুই তোর ভাইয়ের ঢাল হয়ে থাকিস বাবা, ওকে রক্ষা করিস। এখন আমি তোকে সেই সত্যটা বলছি, যাই পৃথিবীর আর কেউ জানে না, এমনকি তোর চাচা মেহবুবও জানতো না। তুই আসলে আজম চৌধুরীর সন্তান নোস বাবা। তুই আমার গর্ভে এসেছিস ঠিকই, কিন্তু তোর শরীরে তোর চাচা মেহবুব চৌধুরীর রক্ত বইছে। তুই আহনাফের আপন ভাই, আর মেহবুব চৌধুরী তোর আসল বাবা। আমি জানি তুই ভাবছিস এটা কিভাবে সম্ভব। বিয়ের আগে তোর চাচা মেহবুব আর আমার মধ্যে একটা নিষ্পাপ ভালোবাসার সম্পর্ক ছিল। আমরা একে অপরকে খুব ভালোবাসতাম, আমরা একে অপরকে খুব পছন্দ করতাম, কিন্তু তোর বাবা আজম চৌধুরী জোর করে ভয় দেখিয়ে আমাকে বিয়ে করে। বিয়ের পর সে আমার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত। সেই অন্ধকার সময়ে তোর চাচা মেহবুব আর তোর চাচি আসমা আমাকে নিজের বোনের মতো আগলে রেখেছিল। তারা আমাকে সে নরক থেকে বাঁচানোর চেষ্টা করত। একদিন রাতে তোর বাবা আমাকে মেরে প্রায় আধামরা করে ফেলে রেখে যায়। সেই রাতে তোর চাচা মানে তোর আসল বাবা মেহবুব আমাকে সেখান থেকে উদ্ধার করে। আমি তখন যন্ত্রণায়, অপমানে, হতাশায় জ্ঞান হারানোর মতো অবস্থায় ছিলাম। সেই দুর্বল মুহূর্তে, সেই অসহায় অবস্থায় আমাদের মধ্যে একটি অনিচ্ছাকৃত ভুল হয়ে যায়। যেহেতু আমাদের আগে থেকে সম্পর্ক ছিল, তাই দুজনেই আবেগী হয়ে আমাদের মধ্যে খারাপ অপবিত্র শারীরিক সম্পর্ক হয়ে যায়, যার জন্য আমি সারা জীবন অনুশোচনায় পড়েছি। এটা কোনো ভালোবাসা ছিল না বাবা, ছিল দুটো বিধ্বস্ত অসহায় মানুষের একে অপরের কাছে আশ্রয় খোঁজার আকুতি। আমি এই সত্যিটা কাউকে বলতে পারিনি, কারণ তাহলে তোর বাবা তোকে আর তোর চাচাকে মেরেই ফেলতো। তাই তোর যখন 10 বছর বয়স ছিল, পরে আমি আজমকে বুঝিয়েছিলাম তুই তারই সন্তান। সে আমাকে বিশ্বাসও করেছিল। আমি তোকে আমার ভাইয়ের কাছে মানুষ হওয়ার জন্য পাঠিয়ে দিয়েছিলাম, যাতে তুই তোর বাবার হিংস্রতার আড়ালে বড় না হোস। কিন্তু আমি জানতাম না নিয়তি তোদের দু ভাইকে আবার একই যুদ্ধের ময়দানে এনে দাঁড় করাবে। বাবা আমার, তুই তোর ভাইকে রক্ষা করিস, তোদের কোনো দোষ নেই। আমি তোর আসল আর আহনাফের সৎমা হিসাবে আমি শুধু এটুকুই চাই, তোরা একসাথে থাকিস, একে অপরের শক্তি হয়ে থাকিস। ইতি তোর দুঃখিনী মা। চিঠি পড়ে আহানের হাত থেকে কফির মাগ পড়ে যায়। সে বিস্ময়ে, অবিশ্বাসে, তীব্র আবেগে রাফসানের দিকে তাকায়। রাফসানের চোখ দিয়ে অঝরে জল পড়ছে। তুই তুই আমার আপন ভাই? হ্যাঁ ভাই, আমি তোর আপন ছোট ভাই। মা মৃত্যুর আগে আমাকে সব বলে গিয়েছিল। চাচা আমাকে বড় করেছে, কিন্তু সবসময় আমাকে তার বিরুদ্ধে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছে। আমি তো শত্রু সেজে সবসময় তার পাশেই ছিলাম ভাই। তোকে রক্ষা করাই আমার জীবনে একমাত্র উদ্দেশ্য ছিল। আমি তোর বন্ধু সেজে থেকেছি, যাতে আমি তোর সবচেয়ে কাছে থাকতে পারি, তোকে সব বিপদ থেকে আড়াল রাখতে পারি। আর আমি ইন্টারনেট ঘেঁটে দেখেছিলাম তুই আমেরিকায় আছিস, তাই আমি আর কিছু না ভেবে আমি ওখানে গিয়ে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম। আহান আর কোনো কথা বলতে পারে না। সে উঠে দাঁড়িয়ে তার হারিয়ে যাওয়া ভাই, তার সেরা বন্ধু, তার একমাত্র পরিবারকে বুকে জড়িয়ে নেয়। দুই ভাইয়ের কান্নায় পেন্ট হাউসের বালকানি ভারী হয়ে ওঠে। যে একাকিত্ব আহান এতদিন বুকে নিয়ে বেরিয়েছে, তা যেন এক মুহূর্তেই উধাও হয়ে যায়। আমি জানতাম রাফসান, আমি জানতাম তুই কখনো আমার সাথে বেইমানি করতে পারিস না। তুই আমার রক্ত না হলেও তুই আমার আত্মার ভাই ছিলি। আর আজ তো তুই সব হয়ে গেলি। আয় ভাই, বুকে আয়। গল্পের শেষ হয় এক নতুন সকালের। আহনাফ, সারা এবং রাফসান নতুন স্বপ্ন, এনজিওর বাচ্চারা সাথে খেলছে। তাদের মুখে কোনো অতীত বা প্রতিশোধের ছায়া নেই, আছে শুধু এক নতুন সুন্দর ভবিষ্যৎ স্বপ্ন করা, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর রক্তের সম্পর্ক সব ষড়যন্ত্রকে হারিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। আশা করি সব প্রশ্নের উত্তর পেয়েছেন। জানি না গল্পটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী এইরকম রোমান্টিক ও রহস্যজনক গল্প পেতে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
এছাড়া এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমাদের সমস্ত গল্প আপনাদের সামনে চলে আসে। তো বন্ধুরা, আজকের মতো গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।